আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা অনেক ভালো আছো। আজকের ক্লাসটা হবে ক্লজের উপরে এবং এই ক্লজ আজকে আলোচনা করবে এ টু জেড, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল আলোচনা করা হবে। এবং এই একটা ক্লাসে কিন্তু ক্লজ নিয়ে আলোচনা সব শেষ হয়ে যাবে এবং একটা ক্লাসে তোমার পুরোপুরি ক্লজ কমপ্লিট হয়ে যাবে। এরপরে ক্লজ থেকে তোমাকে যেভাবেই প্রশ্ন করা হোক না কেন, কোনো সমস্যা নেই, তুমি পুরোপুরি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? তো যত কঠিন প্রশ্ন করুক, যত টেকনিক্যাল প্রশ্ন করুক, আজকে তোমাকে কিছু প্রশ্ন দেখাবো। আগে বেসিকটা বোঝাবো ক্লজের, তারপর তোমাকে মেইন কনসার্নটা দিব যে কীভাবে পড়তে হবে ক্লজটা এবং কোন কোন জায়গায় তোমার কিছু টেকনিক্যাল প্রশ্ন হতে পারে এবং টেকনিক্যাল প্রশ্নগুলো ঠিক কীভাবে করবে সবগুলো আলোচনা আজকে করবো ইনশাল্লাহ। সো আমরা একটু দেখি আমাদের সাথে কারা কারা যুক্ত হয়েছো। কে আমরা দেখি ক্লাসটা কারা কারা যুক্ত হয়েছো। ওকে, আমরা একটা মিনিট সবাইকে সময় দিই, একটু সময় সবাইকে দিই, এটা অবশ্যই দেওয়া উচিত, তাই না? যেহেতু আমরা খুবই ইম্পর্টেন্ট ক্লাস এবং এই আমি আবার বলতেছি, এটা কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু ক্লজ অনেক বেশি ইম্পর্টেন্ট। ইভেন গুচ্ছ তো কিন্তু আমরা ক্লজের প্রশ্ন দেখি, ফ্রেজ অ্যান্ড ক্লজের ক্লাস, রাইট? আমরা গতকালকে আমরা ফ্রেজটা শেষ করেছি, আজকে আমরা একটা ক্লাসে ক্লজ শেষ করে দেবো ইনশাল্লাহ। ওকে, সবাই যুক্ত হয়ে যাও, সবাই যুক্ত হয়ে যাও। ওকে ফাইন, তোমরা সবাই যুক্ত হয়ে যাও। যুক্ত হতে হতে আমি একটু দেখি নি কারা কারা আমাদের সাথে যুক্ত আছো। ওকে ফাইন, সবাই কি চলে আসছো? সবাই চলে আসো, সবাই চলে আসো, সবাই চলে আসো, সবাই। কেউ যেন মিস না করো ক্লাসটা আজকে। আজকে ক্লাস কি মিস হবে? মিস করো না কিন্তু, আজকে ক্লাস মিস করলে অনেক কিছু মিস করে ফেলবা। সো আমি চাই না তুমি অনেক কিছু মিস করে ফেলো, রাইট? আজকে আমি চাই, মন থেকেই চাই যে তুমি আজকে অনেক কিছু শিখো যেগুলো তোমার অনেক কাজে দিবে। বিশ্ববিদ্যালয়ে একদম শেষ মুহূর্তে এসে এমন কিছু তোমাকে শেখাবো যেগুলো তুমি আর অনেক পরীক্ষায় অনেক অনেক বেশি কাজে দিবে। ওকে, আমি একটু ক্লাসটা শেয়ার করে দিই তোমাদের ফ্রেন্ডদের মাঝে, তারপর আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। তোমরা কিন্তু চাইলে আমার সাথে ক্লাসটা শেয়ার করে দিতে পারো, রাইট? ওকে, দেখি আমাদের সাথে কারা কারা যুক্ত আছো। ওকে ফাইন, তাহলে আমরা ক্লজ নিয়ে আলোচনা করতে পারি, রাইট? ওকে, তোমরা ক্লাসটা শেয়ার কারা করেছো সবাই একটু দেখি কারা কারা শেয়ার করেছো ক্লাসটা, এবং শেয়ার করে লিখো সবাই শেয়ার ডান। ওকে ফাইন। ওকে, আচ্ছা, শ্রাবন্তী পাল নমস্কার দিয়েছো। ওকে, নাফিসা সুলতানা শেয়ার ডান, থ্যাংক ইউ নাফিসা। আশরাফুল সালাম দিয়েছো ভাই, আপনি দেখি চইলা আইসেন। আচ্ছা, আপনি দেখি চলে আসছেন। চলে না আসতে কীভাবে ক্লাস করাবো, চলে তো আসছি, রাইট? তারপর হচ্ছে পূজা দাস, ওকে আই এম এক্সাইটেড। ওকে ফাইন, ওকে আমিও এক্সাইটেড, দেখি তোমরা। এবং সবচেয়ে মজার বিষয়, যে ছেলেটা ক্লজ কী জিনিস জানে না সেই ছেলেটাও কিন্তু ঠিক 10 মিনিট পরে ক্লজের উপর এমন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ওরা নিজেরাই সলভ করে ফেলবে। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিগত বছরে আসা সকল প্রশ্নের সমাধান কিন্তু তোমরাই করবা, এটা আমি করবো না, তোমরাই করবা। ইভেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে যে যত টেকনিক্যাল আর যত কৌশলী প্রশ্ন করুক না কেন, তোমাকে কিন্তু আর এই ক্লাসের পরে কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। ওকে, আশিক ইসলাম জয়েন করেছো, সেতু শিকদার, ওকে ফাইন। মিথিলা রহমান, ওকে ফেরদৌস। আমি তাহলে ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, সবাই একটু মনোযোগ দাও। ক্লজ, রাইট? আচ্ছা, আমি যদি বলি ক্লজ কি, তোমরা কি বলবা? ক্লজ বলতে আসলে কি আসে? আমি সহজ বাংলা না, আমি একটা কথা বলতে চাই, মনে রাখবা আমি একটা কথা বলি, এই কথাগুলো অনেক কাজে দেয়। হ্যাঁ, সহজ বাংলায় ক্লজ বললে না আমার মাথায় একটা চিন্তা আসে, মানে একটা ওয়ার্ড চলে আসে, কি জানো? ক্লজ বললে আমার মাথায় একটা চিন্তা চলে আসে, সেটা হচ্ছে ক্লজ মানে আমি বুঝি আমি সেন্টেন্স। সত্যি বলো, আমি কিন্তু যখনই বলে কোনো টিচার কেউ পড়াচ্ছে বা কোনো স্টুডেন্ট কোয়েশ্চেন করে, দেন আমি ক্লজ বলতে আমি প্রথমে মাথায় নিয়ে আসি সেন্টেন্স। ক্লজ মানে কি? সেন্টেন্স, এটা আমার মাথায় চলে আসে, অটোমেটিক চলে আসে। সো আমি এই কথাটা কেন বললাম, এর কারণও আছে, রাইট? এর কারণও আছে। কেন বললাম দেখো, ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে একটি শব্দগুচ্ছ। ক্লজ মানে কি? আচ্ছা, শব্দগুচ্ছ, এই কথাটা আমি নোট করে ফেললাম।
ক্লজ মানে শব্দগুচ্ছ। আমি যদি বলি ফ্রেজ, তখনও বলবো ভাইয়া শব্দগুচ্ছ। তাহলে ফ্রেজও যদি শব্দগুচ্ছ হয়, ক্লজও যদি শব্দগুচ্ছ হয়, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে দেখো, ক্লজের একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। ক্লজে কি থাকবে? একটা সাবজেক্ট, আচ্ছা একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব, মানে মেইন ভার্ব। আর কি বলবো ফাইনাইট ভার্ব কি ভাইয়া? আমি বলবো মেইন ভার্ব। ফাইনাইট ভার্ব কি? মেইন ভার্ব। ওকে, তাহলে একটু চিন্তা করে দেখো, তাহলে সবাই একটু চিন্তা করো, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, রাইট? একটা সাবজেক্ট বা একটা ফাইনাইট ভার্ব থাকলে নর্মালি কি হয়? একটা সেন্টেন্সে তো হয়। তাহলে আমি যে ধারণাটা করি ক্লজ মানে একটা সেন্টেন্স, এটা কিন্তু ভুল কিছু না, রাইট? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম ক্লজ মানে হচ্ছে একটা শব্দগুচ্ছ যার অবশ্যই এবং অবশ্যই একটি সাবজেক্ট থাকবে। কি থাকবে? একটি সাবজেক্ট মাস্ট থাকবে। শুধু সাবজেক্ট থাকবে ব্যাপারটা এরকম নয়, সাবজেক্টের সাথে কি থাকবে? একটা ফাইনাইট ভার্বও থাকবে। সাবজেক্টের সাথে কি থাকবে? একটা ফাইনাইট ভার্ব থাকবে। তার মানে কি ক্লজ হচ্ছে একটা শব্দগুচ্ছ যার একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব একসাথে থাকবে। এমন না যে একটা সাবজেক্ট আছে ফাইনাইট ভার্ব নাই, এরকম না। বা এমন না যে শুধু একটা ফাইনাইট ভার্ব মানে মেইন ভার্ব আছে কিন্তু তার সাবজেক্ট নেই, ব্যাপারটা এরকম না। অবশ্যই একটা সাবজেক্ট, অবশ্যই একটা ফাইনাইট ভার্ব থাকবে। এটা বুঝতে পারলা কিনা বলো? এটা কি বুঝতে পারলা? ওকে, এটা কি বুঝতে পারলা? সবাই বুঝতে পারলে বলো হ্যাঁ। হ্যাঁ বুঝতে পারছি। কি ক্লজ মানে শব্দগুচ্ছ, তবে অবশ্যই ওই শব্দগুচ্ছের মধ্যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব মানে কি একটা মেইন ভার্ব থাকবে। আচ্ছা, এইটাও কি একটা প্রশ্ন হতে পারে? এটাও কিন্তু একটা প্রশ্ন ছিল যে আ ক্লজ, একটা ক্লজের মাস্ট হ্যাভ মানে কি অবশ্যই থাকবে। কি থাকবে? অনলি আ ভার্ব। হ্যাঁ, অনলি না, আ ভার্ব, একটা ভার্ব থাকবে, বাট অনলি না। অনলি মানে কি শুধু একটা ভার্ব না, শুধু কি একটা ভার্ব থাকবে? ক্লজে আমরা কি শিখছিলাম যে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কি ভাইয়া? আমি আপাতত বুঝা দিচ্ছি, সেটা হচ্ছে মেইন ভার্ব। এটা বুঝো। আচ্ছা, তার মানে এটা কিন্তু ভুল। আর সাবজেক্ট, একটা সাবজেক্ট থাকবে কিন্তু সাথে কি আর কিছু থাকবে না? থাকবে তো, একটা ফাইনাইট ভার্ব থাকবে না? হ্যাঁ, আর সাবজেক্ট সাথে যদি একটা ফাইনাইট ভার্ব হতো তাহলে আমরা নিতে পারতাম। সো এটাকে আমরা নিতে পারতেছি না। আচ্ছা, ক্লজের কজ অ্যান্ড ইফেক্ট, কারণ এবং ফলাফল থাকলে থাকতে পারে, নাও থাকতে পারে, এটা তো আমার ম্যাটার না। কজ মানে হচ্ছে কারণ অ্যান্ড ইফেক্ট। সো ক্লোজে আসলে কি থাকে? ক্লোজে থাকে একটা সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ক্লোজে মাস্ট বি থাকতে হবে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। সো রাইট অ্যান্সার ইজ ডি। কজ অ্যান্ড ইফেক্ট মানে কি? কারণ ও ফলাফল। সব মানে কারণ ফলাফল থাকতে হবে, এটা কোনো ক্লোজের ডেফিনেশনে ছিল না। সো এটা কিন্তু হবে না। এটা বুঝতে পারছো আশা করি। ওকে ফাইন, তারপর আমরা দেখি নেক্সট ওয়ান। এখানে বলা হলো লুক, তাকাও, বিফোর ইউ লিভ। আচ্ছা, এটা খুব একটা আক্ষরিক অর্থ করলে অন্যভাবে হবে, আসলে এটা প্রবাদ। হ্যাঁ, এটা হচ্ছে এরকম যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, একটা প্রবাদ আছে না, ওই রকম আর কি। লুক বিফোর মানে তাকিও বা চিন্তা করিও, বিফোর ইউ লিভ, যখন তুমি পা ফেলাবার আগে তাকিও, এরকম ব্যাপারটা মোটো এরকম না। আসলে কোনো একটা কাজ করার আগে চিন্তা ভাবনা করে নিও, ব্যাপারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে তোমার ভাবার্থ, আর এটা তোমার একটা প্রবাদ, তাই না? তাহলে দেখো এখানে বলা হলো লুক, হিয়ার লুক ইজ, এই লুকটা কি? একটি সাবঅর্ডিনেট ক্লজ, নট আ ক্লজ, মানে এটা কোনো ক্লজই না। দ্য প্রিন্সিপাল ক্লজ মানে একটা মেইন ক্লজ, অ্যান্ড আ ভার্ব ক্লজ। ভার্ব ক্লজ বলতে কোনো ক্লজ আছে? মনে রাখবা, ভার্বাল ফ্রেজ আছে বাট ভার্ব ক্লজ নাই বা ভার্বাল কোনো ক্লজ নাই। সো এটা আগেই আমি ডিলিট করে দিলাম, এরকম কোনো ক্লজ নাই, ঠিক আছে? আর ক্লজ কত প্রকার সেটা আমরা শিখে আসলে ভালো হয়, রাইট? আমরা এই কোশ্চেনটা পরে ক্লজ কত প্রকার শিখে আসবো। দেখো, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ আমরা দেখবো। তার আগে আমরা দেখি একটু এই প্রশ্ন দিকে তাকাই। লুক মানে কি? তাকাও। বিফোর একটা কনজাংশন, রাইট? বিফোর কেমন একটা কনজাংশন, এই কনজাংশনটা কার আগে আছে? ইউ লিভ এর আগে আছে। তাহলে এটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ বা কোঅর্ডিনেট ক্লজ হতে পারে, এটা হইতে পারে। তার মানে এইটা এই ক্লজের আগে, এটা কিন্তু একটা ক্লজ। আমি বলতে পারবো ভাই আপনি বললেন একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, বাট এখানে সাবজেক্টটা কোথায়? এখানে শুধু ভার্ব দেখতে পাচ্ছি, বাট সাবজেক্টটা কোথায়? এখানে একটা সাবজেক্ট কিন্তু আছে লুকানো, সেটা কি বলতো? ইউ। তোমরা জানো না যে ডো ইট, রাইট? ডো ইট মানে কি? এটা করো। ডু ইট মানে এটা করো। আমি বললাম ইট, এটা খাও, কথা বললাম। ইট এটা খাও। তো এখানে ইট
এই এটা খাও, খাও বলতে কাকে বলতেছি? তোমাকে বলতেছি, তুমি এটা খাও, এটা করো। যখন সাবজেক্ট তুমি থাকে তখন কিন্তু আমরা ইউটা লিখি না, এই সেন্টেন্সটা কী হয়? ইম্পারেটিভ, রাইট? সো এখানে কি আছে? উজ্জ থাকে ইউ, এখানে কি আছে? ইউ। সো ইউ লুক, এখানে ইউটা কিন্তু তোমার হিডেন, লুকানো আছে, ইউ সাবজেক্ট আছে এখানে বাট লুকানো। এই এটা কিভাবে দেখবো? এটা জ্ঞানের চক্ষু দিয়ে দেখবো, ঠিক আছে? সো এখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা কি আছে? ভার্ব আছে। একটা সাবজেক্ট একটা ভার্ব থাকলে সেটা কি হয়? ক্লজ হয়। তার মানে আমার অপশন বি ছিল নট আ ক্লজ, তো এটা বাদ। আচ্ছা, এটা কি প্রিন্সিপাল ক্লজ হবে নাকি প্রিন্সিপাল ক্লজ নাকি সাব অর্ডিনেট ক্লজ? এটা কিভাবে বলছো? দেখো, ক্লজের আগে যদি কোনো ক্লজ মার্কার না থাকে, ক্লজ মার্কার কি? ওই যে কনজাংশন গুলো আছে না, ওইগুলি। সো দেখো এখানে বিফোর, বিফোর কার আগে আছে? ইউ লিভ। সো ইউ একটা সাবজেক্ট, লিভ একটা ভার্ব, রাইট? সো এই সাবজেক্ট ভার্বের আগে এই বিফোর আছে, তার মানে এটা কি না? প্রিন্সিপাল ক্লজ না। সো প্রিন্সিপাল ক্লজের আগে কখনো ক্লজ মার্কার থাকে না। দেখো এই যে ইউ আছে, ইউ এর আগে কি কিছু আছে? নাই। তো এটা আমার কি? প্রিন্সিপাল ক্লজ। এটা কি আমার বলো? প্রিন্সিপাল ক্লজ। তো সাব অর্ডিনেট ক্লজের আগে এখানে সাব অর্ডিনেট কনজাংশন থাকবে। এই অংশটুকু দেখো, মনে রাখবা। তুমি যদি এখন তোমাকে কোনটা প্রশ্ন করা হয়েছে, লুক কোন ক্লজ, সে লুকের আগে কোনো কনজাংশন নাই, ঠিক আছে? আর এখানে মনে রাখবা, যদি এটাকে একটা ক্লজকে সাব অর্ডিনেট ক্লজ হইতে হয়, ওই ক্লজটার আগে সাব অর্ডিনেট কনজাংশন থাকতে হবে। এখন একটা ক্লজ যদি তোমার কো অর্ডিনেট ক্লজ হইতে হয়, ওই ক্লজটার আগে কো অর্ডিনেটিং কনজাংশন থাকতে হবে। এখন বলতে পারো কো অর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? ওই যে ছোটবেলায় পড়ছো না, ফ্যান বয়েজ, যে ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ, রাইট? সো এখানে ফ্যান দিয়ে কি বলো তো? ফর বলো, তারপর হচ্ছে কি এ দে এন্ড দেন হচ্ছে নট, বি দে হচ্ছে কি বাট, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়াই দে, এরকম কিন্তু তোমরা পড়ছো, রাইট? এটা তোমরা পড়ছো, তার মানে এটা কি না? এটা সাব অর্ডিনেট ক্লজ না, এটা বরং প্রিন্সিপাল ক্লজ। এখন বলা হলো দ্য চিলড্রেন আর সেফ, শিশুরা নিরাপদ। দ্য চিলড্রেন আর সেফ, শিশুরা কি বলতো? নিরাপদ। তো এখানে একটু খেয়াল করো তো, চিলড্রেন আর সেফ, শিশুরা কি নিরাপদ। দ্য চিলড্রেন কি আমার একটা সাবজেক্ট না, আর কি একটা ভার্ব? তো সাবজেক্ট ভার্ব থাকলে এটা কি হয়? এটা কি ক্লজ না? সাবজেক্ট এবং ভার্ব থাকলে এটা কি হয়? ক্লজ হয়। সো এটাকে বলা হলো অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, এখানে একটু বলি, প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ, সবগুলো একটাই কথা। কোনগুলো? যদি এই ক্লজের আগে কোনো ক্লজ মার্কার না থাকে, ধরো কোনো কোঅর্ডিনেটিং কনজাংশন অথবা সাব অর্ডিনেটিং কোনো কনজাংশন নাই, তখন এটা কি? মেইন ক্লজ। আর মেইন ক্লজের অপর নাম কি? ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে? বা এটাকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়। সো তাহলে দেখো, এটা তাহলে কি? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, তাই না? আবার এটা একটা মেইন ক্লজ, দুটোই। তাহলে কি হবে? বোথ, বোথ এ অ্যান্ড বি, বোথ এ অ্যান্ড বি। আর নান মানে উপরে কোনোটাই না, নান মানে কি বলতো? উপরে কোনোটাই না। এখন যদি এর আগে যদি এরকম কিছু দেওয়া থাকতো, দ্যাট, দ্যাট দ্য চিলড্রেন আর সেফ, তখন কিন্তু তুমি এটাকে মেইন ক্লজও বলতে পারতে না, ইন্ডিপেন্ডেন্ট ক্লজও বলতে পারতে না, তখন বলা লাগতো এটাকে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাব অর্ডিনেট ক্লজ, তাই না? এরকম বলা লাগতো। তো একটু খেয়াল করো, যখন দেখবো ক্লজের আগে কোনো ক্লজ মার্কার নাই, তার মানে এটা কোন ক্লজ? মেইন ক্লজ, ঠিক আছে? বা প্রিন্সিপাল ক্লজ। এটা এখন আমরা পড়ে ফেলি, আমরা দেখে ফেলি এই কাইন্ডস অফ ক্লজ, এই ক্লজ কত প্রকার হয়। ক্লজটা মেইনলি 3 প্রকার হয়। কত প্রকার হয় সবাই একটু মনোযোগ দাও। ক্লজ কত প্রকার হয়? 3 প্রকার হয়। প্রথম হচ্ছে কি একটা প্রিন্সিপাল ক্লজ, যেটাকে আমরা বলি প্রধান, তাই না? তারপর এখানে প্রিন্সিপাল বানানটা কিন্তু PLE হবে না কিন্তু, হ্যাঁ, PAL, মাথায় রাখবা স্পেলিংটা। তারপর দেখো সাব অর্ডিনেট ক্লজ। কি ক্লজ? সাব অর্ডিনেট ক্লজ। আরেকটা হচ্ছে কি কোঅর্ডিনেট ক্লজ। আরেকটা কি বলতো? কোঅর্ডিনেট ক্লজ। ভেরি গুড। তাহলে এই 3 প্রকার ক্লজ। ক্লজ কত প্রকার পেলাম? যে 3 প্রকার, প্রিন্সিপাল, সাব অর্ডিনেট আর হচ্ছে কোঅর্ডিনেট। ক্লিয়ার? তো প্রিন্সিপাল ক্লজের আরেক নাম হচ্ছে কি মেইন ক্লজ। কি বলতো? প্রিন্সিপাল ক্লজের আরেক নাম কি? মেইন ক্লজ। মেইন ক্লজ, মেইন ক্লজ। কারণ প্রিন্সিপাল মানেও প্রধান, মেইন মানেও কিন্তু প্রধান। আর যারা প্রধান ওরা কি হয়? একটু স্বাধীন হয়, তাই না? সো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে এই ক্লজের, প্রিন্সিপাল ক্লজের কয়টা নাম আছে? আরো 2টা নাম আছে, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর এইখানে একটু খেয়াল রাখবা যে সাব অর্ডিনেট ক্লজ এর আরেক নাম হচ্ছে কি ডিপেন্ডেন্ট। সাব অর্ডিনেট মিনিং কারো অধীনে থাকে ও ডিপেন্ডেন্ট থাকে। এবং মনে রাখবা এই ক্লজগুলোর আগে সাব অর্ডিনেটিং কনজাংশন থাকবে। এই সাব অর্ডিনেট ক্লজের আগে কি থাকবে? সাব অর্ডিনেটিং কনজাংশন থাকবে। এবং কোঅর্ডিনেট ক্লজও কি থাকবে? সেম, কোঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। তখন বলবো এটা কোঅর্ডিনেটিং ক্লজ। মানে এটা লাগবে না। আমাদের সবচেয়ে বেশি ইউনিভার্সিটি অ্যাডমিশনের প্রশ্ন আসবে এই জায়গা থেকে, এই জায়গা থেকে। একটু ভালো করে খেয়াল করো, কোনটা নাউন ক্লজ, কোনটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, নাউন ক্লজ
নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, আর একটা হচ্ছে কি তোমার অ্যাডভার্বিয়াল ক্লোজ। মনে রাখবা যে সাবঅর্ডিনেট ক্লজ, যে সাবঅর্ডিনেট ক্লজ পাইতেছি না, বা এটার আরেকটা নাম কি ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজের আরেক নাম হচ্ছে মানে আরেকটা নাম হচ্ছে কি সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট। আর এই ক্লজগুলো হয় কত প্রকার? 3 প্রকার হয়। মানে সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার? সবাই একটু কমেন্টে লিখো। সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার? 3 প্রকার। ডিপেন্ডেন্ট ক্লজ কত প্রকার? 3 প্রকার। সো এখানে একটু ভালো করে খেয়াল করো, এই সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজের 3টা প্রকার। এর মধ্যে একটা হচ্ছে কি নাউন ক্লজ, আরেকটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন ভালো করে খেয়াল রাখবা, অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম কিন্তু রিলেটিভ ক্লজ। এটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে একবার প্রশ্ন আসছিল, প্রশ্নে দেখাই নেই, মানে বলে না যে অ্যাডজেক্টিভ ক্লজ, ওখানে ছিল কি অপশন ছিল রিলেটিভ ক্লজ। সো অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম কি? রিলেটিভ ক্লজ। সবাই একটু কমেন্টে লিখে ফেলো তো এটা। সবাই আমরা কি কমেন্টে লিখে ফেলতে পারি না এটা, যে অ্যাডজেক্টিভ ক্লজ এর অপর নাম হচ্ছে কি রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম কি বলতো? রিলেটিভ ক্লজ। লিখতে পারি? লিখতে পারি? আমরা কি লিখতে পারি কিনা বলো তো? পারি কিনা বলো? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তার মানে প্রিন্সিপাল, আমরা তাহলে ক্লজ কত প্রকার পাইলাম বলো তো? কত প্রকার ক্লজ? 3 প্রকার। প্রথম হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। আবার এই সাবঅর্ডিনেট ক্লজ কত প্রকার? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, 3 প্রকার। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন করা হলো যে আমরা এখন তো আমাদের প্রশ্ন আসবে কোথায়? নাউন ক্লজ, তারপর হচ্ছে কি তোমার নাউন ক্লজ আসলে কোথায় বসবে, তার অবস্থান দেখে আমরা বলে দিব সে নাউন ক্লজ। ঠিক আছে? এখন আমরা জানি যে সকল পজিশনে নাউন বসতে পারে, ঠিক সেই সকল পজিশনে নাউন ক্লজ বসবে। আমি আবারও কথাটা বলতেছি, যে সকল পজিশনে নাউন বসতে পারে ঠিক ওই সকল পজিশনেই তোমার কি নাউন ক্লজ বসতে পারে। কথা কি ক্লিয়ার? আমরা ফ্রেজের ক্লাসও পড়েছি যে নাউন কোথায় কোথায় বসতে পারে। নাউন বসতে পারে সাবজেক্ট হিসেবে, নাউন বসতে পারে অবজেক্ট হিসেবে, সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। আমি আমার নাম দিয়ে একটা এক্সাম্পল দিয়েছিলাম যে শুভ ইজ এ স্টুডেন্ট। শুভ একটাকে সাবজেক্ট, আবার উই লাইক শুভ, এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি শুভ অবজেক্টের পজিশনে আছে, কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে, প্রিপজিশনের পরে তোমার বসতে পারে। উই আর ফন্ড অফ শুভ, আমরা শুভর ভক্ত, রাইট? এরকম করে আমরা দেখছিলাম, রাইট? আমরা এটা আর বিস্তারিত পড়বো না। আমরা দেখছিলাম 9টা পজিশনে নাউন বসতে পারে। কয়টা পজিশনে? 9টা পজিশনে নাউন বসতে পারে। সো তার মানে এই 9টা পজিশনে কিন্তু আবার নাউন ক্লজও বসতে পারে। কথাটা কি ক্লিয়ার? ঠিক 9টা পজিশনে নাউন বসতে পারে, ঠিক ওই 9টা পজিশনে কিন্তু নাউন ক্লজও বসতে পারে। ক্লিয়ার কেনা বলো? ক্লিয়ার কেনা বলো? এখন তোমাদের কাছে প্রশ্ন, তোমাদের কাছে প্রশ্ন করা হলো যে তুমি সবাই উত্তর দাও, দেখি কেমন বুঝতে পারলাম। প্রিন্সিপাল, ঠিক আছে? এই প্রিন্সিপাল ক্লজ কত প্রকার? সবাই অ্যান্সার দাও। কত প্রকার? সবাই অ্যান্সার দাও তো, সবাই অ্যান্সার দাও। কমেন্টে লিখো। প্রথম কাজ, প্রিন্সিপাল ক্লজ কত প্রকার? সবাই অ্যান্সার দাও, আগে অ্যান্সার দাও। প্রিন্সিপাল ক্লজ কত প্রকার ভাইয়া? প্রিন্সিপাল ক্লজ কত প্রকার? সবাই একটু অ্যান্সার দাও তো, সবাই অ্যান্সার দাও। ওকে, ফাইন, সবাই অ্যান্সার দাও তো, সবাই অ্যান্সার দাও, তোমাদের অ্যান্সার অপেক্ষা আছে। বলো যে প্রিন্সিপাল ক্লজ কত প্রকার। ঠিক আছে? এখন এটা অ্যান্সার দিতে দিতে সবাই দুষ্টুমি করতেছো কমেন্টে। সবাই অ্যান্সার দাও, আগে আগে অ্যান্সার দাও। ক্লিয়ার? অ্যান্সার দাও। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ কত প্রকার? 3 প্রকার। ভেরি গুড, চমৎকার। সবাই অ্যান্সার দাও। এন্ড বলতে পারো ভাই আমি তো পারি, এটা বলার দরকারটা কি? একটু লিখে ফেলো না, যত প্রকার লিখে ফেলো। প্রিন্সিপাল ক্লজ 3 প্রকার। প্রিন্সিপাল ক্লজের কোনো প্রকারই নাই। প্রিন্সিপাল ক্লজ 3 প্রকার। আমি পড়াইছি এটা? পড়াইছি? প্রিন্সিপাল ক্লজ 3 প্রকার আমি পড়াইছি এটা? বলো, আমি কি এটা পড়াইছি যে প্রিন্সিপাল ক্লজ 3 প্রকার? তারা দেখাইতেছে। এখন তোমরা বললো প্রিন্সিপাল ক্লজ কত প্রকার?
দেখো তো প্রিন্সিপাল ক্লজ কত প্রকার। আমি পড়েছি ক্লজ 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 3 প্রকার, প্রিন্সিপাল ক্লজের কোনো প্রকার নাই। কারা কারা ছেঁকা খাইছ? প্রিন্সিপাল ক্লজের কোনো প্রকার নাই। ক্লজ 3 প্রকার, ক্লজকে পড়াইছি 3 প্রকার। এর মধ্যে একটা ছিল প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এই টোটাল ক্লজটা হচ্ছে 3 প্রকার। এর মধ্যে প্রিন্সিপাল ক্লজের কোনো প্রকার ভেদ নাই, কোঅর্ডিনেট ক্লজ এরও কোনো প্রকার ভেদ আমি পড়াই নাই। তাহলে প্রিন্সিপাল ক্লজ এবং হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ এই দুইটা ক্লজের কোনো প্রকার ভেদ নাই। শেখা আহা প্রিন্সিপাল প্রিন্সিপাল প্রিন্সিপাল, হ্যাঁ এখন তোমরা যেটা মনে করতে পারো যে প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এইগুলো মনে প্রকার না। যে প্রিন্সিপাল ক্লজের অপর নামই হচ্ছে কি মেইন ক্লজ, মেইন ক্লজের অপর নাম হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একই জিনিস, ঠিক আছে? তো প্রিন্সিপাল ক্লজ বলো, মেইন ক্লজ বলো, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলো, এর কোনো প্রকার ভেদ নাই। প্রকারভেদ কার আছে? এই তিনটার মধ্যে শুধু একটার প্রকারভেদ আছে, এটা হচ্ছে এইটা। এটা কে? এটা সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। সো ডিপেন্ডেন্ট কার উপর ডিপেন্ড করে? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন সবাই লিখো, সবাই এখন এই ভুল যে সবাই শেখা গেছে না? ওকে ওকে ওকে, যারা সবাই থাক, আমরা কেউ গালি দিও না, দিবে না, গালি দিবে না, গালি দিবে না, কোনো সমস্যা নাই, সমস্যা নাই। ছ্যাঁকা খাইছো তো, এখন যারা ছ্যাঁকা খাইছো সবাই ক্লাসে শেয়ার করে দাও, ভুলের মাসুল, এই ভুলের মাসুল দিয়ে দাও। যারা ছ্যাঁকা খাইছো সবাই ক্লাস শেয়ার করে ভুলের মাসুল দাও, ঠিক আছে? এখন তোমাকে বলি, একটু আবারও বলতেছি, আবারও এই প্রকার পেতে বলতে, সবাই একটু মনোযোগ দাও। ক্লজ কত প্রকার? ক্লজ হচ্ছে গিয়ে 3 প্রকার, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, ঠিক আছে? ক্লজ 3 প্রকার। এর মধ্যে প্রিন্সিপাল ক্লজের কোনো প্রকার ভেদ নাই, কোঅর্ডিনেট ক্লজের কোনো প্রকার ভেদ নাই। তাহলে প্রকার ভেদ কার আছে? সাবঅর্ডিনেট ক্লজের, অথবা সাবঅর্ডিনেট ক্লজের আরেক নাম কি? ডিপেন্ডেন্ট ক্লজ। সো এই এর কত প্রকার? আর 3 প্রকার। একটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সো অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম হচ্ছে কি? রিলেটিভ ক্লজ। এটা মাথায় রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম কি? রিলেটিভ ক্লজ। এখন যদি প্রশ্ন করা হয় নাউন ক্লজ কোন ক্লজ, তো নাউন ক্লজ হচ্ছে কি? সাবঅর্ডিনেট ক্লজ। নাউন ক্লজ হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ কোন ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ অথবা সাবঅর্ডিনেট ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ কোন ক্লজ? ডিপেন্ডেন্ট অথবা সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? আর ক্লজের সবাই লেখো, ক্লজ 3 প্রকার, সবাই লিখো ক্লজ, কমেন্টে লিখো ক্লজ 3 প্রকার, 3 লেখো পাশে। তারপর দেখো প্রিন্সিপাল, পাশে লেখো 0। তারপরে কি? সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজ লেখো, এটা হচ্ছে 3 প্রকার। আর কোঅর্ডিনেট, এটাও 0, এরকম করে লিখো। ক্লজ, প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট, কোঅর্ডিনেট, এটা সবাই লিখো, এটা সবার কাজ, ফরজ কাজ, এটা তোমাদের ফরজ কাজ। হ্যাঁ, শুধুমাত্র ক্লজ 3 প্রকার, এর মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ এটা 3 প্রকার। এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ কয়টা? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, আচ্ছা অ্যাডভার্বিয়াল। অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম কি? রিলেটিভ ক্লজ। ভেরি গুড, ওকে। যারা ছেঁকা খাইছো ভুলের মাসুল দাও, ঠিক আছে? ওকে, আমি তাহলে নেক্সট পার্টটা চলে যাই। এখন আমি কি বলছিলাম? নাউন যেই জায়গায় বসতে পারে, নাউন ক্লজও সেই জায়গায় বসতে পারে, রাইট? নাউন যে জায়গায় বসতে পারে, নাউন ক্লজও সেই জায়গায় বসতে পারে। সো আমরা বলছিলাম, সবসময় বলি একটা কথা, সেটা হচ্ছে কি? সাবজেক্ট হিসাবে, কি হিসাবে বলতো? সাবজেক্ট হিসাবে কি বসতে পারে? সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে অথবা প্রনাউন বসতে পারে। আচ্ছা, প্রনাউন নামে কোনো ক্লজ আছে? প্রনাউন নামে কোনো ফ্রেজও নাই, প্রনাউন নিয়ে কোনো ক্লজও নাই। সো প্রনাউন নামে কোনো কি নাই, কোনো জানে, তাহলে আমি প্রনাউন ক্লজ বা প্রনাউন ফ্রেজ বলবো না। শুধু সাবজেক্টের জায়গায় কোনো নাউন ক্লজ বসলে সেটা বলবো নাউন ক্লজ, সাবজেক্টের জায়গায় কোনো ফ্রেজ বসলে সেটাকে বলবো নাউন ফ্রেজ। তাহলে সাবজেক্টের পজিশনে যদি কোনো ক্লজ পাই, সাবজেক্টের পজিশনে কোনো ক্লজ পাইলে সেটাকে কোন ক্লজ বলবো বলো তো? কোন ক্লজ বলবো? নাউন। নাউন কেন বলবো? সবাই মনোযোগ দাও। তুমি জানো সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করা যায়? সাবজেক্ট হিসেবে দুটো জিনিস ব্যবহার করা যায়, একটা হচ্ছে নাউন আর হচ্ছে প্রনাউন। আচ্ছা, ক্লজের না প্রকারভেদ পড়াইলাম, এর মধ্যে তোমরা ক্লজ দেখলে 3 প্রকার। এর মধ্যে কি ছিল? প্রিন্সিপাল ক্লজ ছিল, তারপর হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ ছিল, আর হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো এর মধ্যে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, সাবঅর্ডিনেটের আরেক নাম হচ্ছে কি? ডিপেন্ডেন্ট ক্লজ। সো এই ক্লজের 3টা প্রকার ছিল, এটা ছিল নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে কি প্রনাউন নামে কোনো ক্লজ আছে? কোনো ক্লজ নেই। কি কি আছে? নাউন, অ্যাডজেক্টিভ,
অ্যাডভার্ব মানে কি না, না দে মনে রাখবা না। সাবঅর্ডিনেট যে ক্লজ আছে এই ক্লজের মনে রাখবা এন না, নাউন দে নাউন অ্যাজিটিভ অ্যাডভার্ব, ঠিক আছে। তার মানে এখানে প্রনাউন নামে কোনো ক্লজ নাই। যদি সাবজেক্টের জায়গায় কোনো ক্লজ বসে এটা অবশ্যই নাউন ক্লজ হবে। এটা অবশ্যই কি ক্লজ হবে বলো? সাবজেক্টের পজিশনে কোনো ক্লজ বসলে সেটা কি হবে? নাউন ক্লজ। চোখ বন্ধ করে অ্যান্সার দিতে পারবে কিনা বলো? সবাই অ্যান্সার দাও। এই তো, এখন সবাই একটু মনোযোগ দাও তো। ওয়ার হি ওয়াজ বর্ন, যেখানে সে জন্মগ্রহণ করেছে, ইজ নট নোন, এটা আমার কাছে কি না, পরিচিত না, বা আমি এটা চিনি না। তো এখানে ইজ কি একটা ভার্ব না? বলো তো, ইজ একটা কি ভার্ব। সো ভার্বের আগে কি থাকে? ভার্বের আগে থাকে সাবজেক্ট। এই সাবজেক্টের জায়গায় পুরো একটা ক্লজ বসছে। আমি কিভাবে বুঝবো এটা ক্লজ? দেখো এখানে ওয়ার একটা ক্লজ মার্কার আছে, আর হি একটা সাবজেক্ট, ওয়াজ একটা ভার্ব, ওয়াজ বর্ন একটা ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব থাকলে আমি কি বলতে পারি? এটা ক্লজ বলতে পারি। সো এখানে যেহেতু পুরো একটা সাবজেক্টের জায়গায় একটা ক্লজ বসছে, আমি এটাকে কি বলবো? নাউন ক্লজ বলবো। কি বলবো? নাউন ক্লজ। কেন বলবো ভাইয়া? কারণ আমি জানি সাবজেক্টের জায়গায় সাবজেক্ট বসে, সাবজেক্টের জায়গায় কে বসে? সাবজেক্ট বসে। সাবজেক্ট হয় নাউন হবে, আর না হয় প্রনাউন হবে। আমি জানি নাউন ক্লজ আছে, প্রনাউন কোনো ক্লজ নাই। তার মানে সাবজেক্টের জায়গায় কোনো ক্লজ বসলে এটা অবশ্যই নাউন ক্লজ হবে। কি হবে? নাউন ক্লজ হবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নাউন ক্লজ, রাইট? ভেরি গুড। তারপর দেখো, এটাও পারবে তোমরা এখন। ওয়ার হি লিভস, যেখানে সে বাস করে, ইজ আ মিস্ট্রি, এটা একটা রহস্য, ঠিক আছে। সো ইজ একটা কি বলতো? ইজ হচ্ছে কি একটা ভার্ব, ইজ একটা কি ভার্ব। সো ভার্বের আগে কি হয় বলতো? ভার্বের আগে সাবজেক্ট বসে। সো ওয়ার হি লিভস পুরোটা একটা কি ক্লজ না? পুরোটা একটা কি ক্লজ। সো এইখানে যদি কোনো সাবজেক্টের পজিশনে কোনো ক্লজ বসে, সেটা কোন ক্লজ হয়? নাউন ক্লজ হয়। আমরা জানি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় নাউন, আর না হয় কি প্রনাউন। নাউন বা প্রনাউন ব্যবহার করা হয়। সো নাউন ক্লজ আছে, প্রনাউন কোনো ক্লজ নাই, ঠিক আছে। আর প্রনাউন ক্লজ যদি এক্সাম্পল এখানে দেওয়া থাকে, সবার আগে কেটে দিবা, ঠিক আছে। তাহলে কি হবে? এটা নাউন ক্লজ, রাইট? আচ্ছা আচ্ছা, এখন অনেকে বলতে পারো ভাইয়া এটা কি কোঅর্ডিনেট ক্লজ হতে পারে না? কোঅর্ডিনেট ক্লজ হওয়ার জন্য কি লাগবে? ফ্যান ভয়েস। কি লাগবে? ফ্যান ভয়েস। ফ্যান ভয়েসে কি কি কনজাংশনগুলো আছে? এফ দে হচ্ছে কি ফর, এ দে হচ্ছে কি অ্যান্ড, এন দে হচ্ছে কি নর, রাইট? আর বি দে হচ্ছে কি বাট, বি দে কি বলতো? বাট। ও হচ্ছে অর, ইয়েট, আর এস দে হচ্ছে কি সো। সো এই কনজাংশনগুলো যখন থাকবে, তখন ধরো এই ক্লজটার আগে যদি এই কনজাংশনগুলো থাকতো, এই কনজাংশনগুলো, এই যে ধরো ফর, অ্যান্ড, নর, বাট, ইয়েট, সো, এইগুলো যদি থাকতো, তখন আমি এটাকে বলতাম কোঅর্ডিনেট ক্লজ। তখন আমি এটা কি বলতাম? কোঅর্ডিনেট ক্লজ। ভেরি গুড। আচ্ছা, তোমরা ক্যান্সেল করতে পারতেছো? তারপর দেখি আমরা, হাউ দ্য ম্যান ডাইড ইজ আ মিস্ট্রি। তাহলে মানুষটা যেভাবে মারা গেল, এটা আমাদের কাছে একটা কি মিস্ট্রি, মানে কি রহস্য। তো একটা মানুষ মারা গেল, মারার যে কারণটা আমাদের কাছে রহস্যজনক মনে হলো, এরকমটা হয় সিআইডিতে যখন দেখো। তখন ইজ কি একটা ভার্ব না? সো ভার্বের আগে কোনোটা ক্লজ থাকে, এটা কি ভার্ব, এটা ইজ তো ভার্ব। এটা কার পজিশন? সাবজেক্টের পজিশন। তো সাবজেক্টের জায়গায় সাবজেক্ট কি হিসেবে ব্যবহার করা যায়? নাউন বা প্রনাউন। সো এখানে প্রনাউন তো কোনো ক্লজ নাই, কোন ক্লজ আছে? নাউন ক্লজ আছে। তখন এখানে দেখো দা ম্যান একটা কি সাবজেক্ট, ডাইড একটা ভার্ব। তো সাবজেক্ট ভার্ব দুটোই আছে, যেহেতু দুটোই আছে আমার, তার মানে এটা কি আমার, এটা হচ্ছে কি আমার এটা ক্লজ। সো সাবজেক্টের জায়গায় যেহেতু এটা কোনো ক্লজ বসছে, এটা কোন ক্লজ হবে? এটা অবভিয়াসলি নাউন ক্লজ হবে। সাবজেক্টের জায়গায় কোনো ক্লজ বসছে, এটা কোন ক্লজ হবে? নাউন ক্লজ হবে। এখন দেখো, হাউ কিন্তু একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। হাউ কি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তার মানে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন হলে এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। এটা কি বলতো? সাবঅর্ডিনেট ক্লজ, এটা কোঅর্ডিনেট ক্লজ না। সো কোঅর্ডিনেট ক্লজ কেন না? কারণ এই কোঅর্ডিনেট ক্লজ হইতে গেলে ওই যে ফ্যান ভয়েস বললাম না, ওই ফ্যান ভয়েসের যে কনজাংশনগুলো আছে, ওই কনজাংশনগুলো থাকতে হবে, ঠিক আছে। সো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব তো হবে না, এটা তো বুঝতেই পারতেছো। সেম ভাবে এটা আমি আর বললাম না, দ্যাট হি ইজ ডিসঅনেস্ট ইজ নোন টু অল। সে যে অসৎ এটা সবার কাছে জানা, বা সবাই জানে, বা সবার কাছে এটা পরিচিত। সো দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, এই পুরোটা একটা সাবজেক্ট না? সাবজেক্টের পজিশনে আছে, সাবজেক্ট না, পুরোটা সাবজেক্টের পজিশনে বসছে। মানে
পুরো ক্লজটা কি হিসেবে কাজ করতেছে, একটা সাবজেক্টের মতো কাজ করতেছে। আর এই যখন এটা ইজ একটা ভার্ব, সো ভার্বের আগে কি থাকে, সাবজেক্ট। তো সাবজেক্ট কি হিসেবে ব্যবহার করা হয়, হয় নাউন আর না হয় প্রনাউন। সো প্রনাউন তো কোনো ক্লজ নাই, সো ক্লজটা কি হবে, নাউন ক্লজ। আর কোঅর্ডিনেটিং কনজাংশন হবে না, কারণ কোঅর্ডিনেটিং কনজাংশন হওয়ার জন্য কোঅর্ডিনেট ক্লজ গুলো লাগে, ওই যে ফ্যান বয়েসে যেগুলো দেখাইছে ওইগুলো। আপনাকে অনেকদিন পর দেখলাম ভাইয়া, খুব মিস করছে আপনাকে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তারপর দেখি হোয়াট হি সেড, যা সে বলে ইজ ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। যা সে বলে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে হোয়াট হি সেড, এখানে হোয়াট হি সেড, দেখো এই যে হোয়াট হি সেড, এটা কি পুরো একটা ক্লজ। এই ক্লজটা কি হিসেবে কাজ করতেছে, সাবজেক্টের হিসেবে কাজ করতেছে, এবং কার জায়গায় বসছে, সাবজেক্টের জায়গায় বসছে। কিভাবে বুঝবো, ইজ তো একটা ভার্ব, এটা বুঝতে পারছো কিনা বলো তো, ইজ একটা ভার্ব, এই ভার্বের আগে পুরো একটা ক্লজ, ইজ ভার্বের আগে কি আছে, কি পুরো একটা ক্লজ আছে। সো ইজ ভার্বের আগে যেহেতু পুরো একটা ক্লজ আছে, সো এটা কোন ক্লজ হবে, মানে ইজ এত ভার্ব, ভার্বের কি সাবজেক্টের জায়গায় কোন একটা ক্লজ থাকলে কোন ক্লজ হবে, নাউন ক্লজ। দেখো এটা নিয়ে আর কোনো ঝামেলা আমার মনে হয় না কারো হবে, কারণ সাবজেক্টের পজিশনে কোনো ক্লজ বসলে এটা অবভিয়াসলি নাউন ক্লজ, এটা তোমরা সবাই পারবা, অলরেডি অনেক প্রশ্ন এখন আসছে, পারছো। সো এটাও তোমাদের জন্য আর লেট করলাম না। হোয়াট হি নিউ, সে জানে, ওয়াজ ক্লিয়ার টু অল, এটা সবার কাছেই স্পষ্ট। তাহলে ওয়াজ একটা কি ভার্ব না, ওয়াজ একটা ভার্ব। সো ভার্বের আগে কি বসে, সাবজেক্ট। তো ভার্বের আগে কি বসে, সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় কোনো ক্লজ হলে, সাবজেক্টের জায়গায় কোনো ক্লজ বসলে সেটা কি কোন ক্লজ হয়, নাউন ক্লজ। কোন ক্লজ হয় বলো তো, নাউন ক্লজ। আজকে কি করবো জানো, তোমার বইটা আছে না, ক্লজের বইটা থেকে যত প্রশ্ন আছে সব প্রশ্ন তুমি সমাধান করে ফেলতে পারবা। এবং সবচেয়ে মজার বিষয় তোমাদেরকে বলি, তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে পারো না, তোমাদেরকে বলি শেষ মুহূর্তে, একদম ঠিক শেষ মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য একটা অল ইউনিভার্সিটি, সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে একদম ভর্তি প্রস্তুতি, সেটা ডিইউ প্লাস অল ইউনিভার্সিটি। তো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিতে পারবা এই একটা কোর্সের মাধ্যমে। এখানে রিটেন থাকবে এবং এমসিকিউ থাকবে। এবং মজার বিষয় হচ্ছে কি, তুমি যে ভুলগুলো পরীক্ষার হলে করবা রিটেনের, সেই ভুলগুলো আমরা খাতা মূল্যায়নের মাধ্যমে তোমাকে কি করে দিব, ঠিক করে দিব। এবং এখানে 3000 এমসিকিউ প্র্যাকটিস ক্লাস পাবো, যেখানে তোমাকে ক্লাসে তোমাকে 3000 ইংরেজি এমসিকিউ সলভ করে দেওয়া হবে। এবং আনলিমিটেড এক্সাম, কনফার্ম ডিউ যে এক্সাম ব্যাচ, এটা কিন্তু বাংলাদেশের সব থেকে বড় এক্সাম ব্যাচ। এবং লেকচার শিট তো তোমরা প্রত্যেকটা ক্লাসে পিডিএফ পাওয়া। এবং সবচেয়ে গিফট কি থাকবে, ভর্তি হওয়ার সাথে সাথে তোমাদের গিফট থাকবে রিটেন বুক, এটা পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে, এমসিকিউ ব্যাচ, এক্সাম ব্যাচ, রিয়েল মডেল টেস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পূর্ণাঙ্গ একটা মডেল টেস্ট দিতে পারবা। তারপর হচ্ছে ডেইলি এমসিকিউ কুইজ, এটা কিন্তু আমাদের রেগুলার কুইজগুলো হচ্ছে। এবং ভর্তির জন্য কি করতে হবে, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তুমি নিচের নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা পেজে মেসেজ দিতে পারো, ঠিক আছে? ওকে ফাইন। আর কোর্স ফিটা কত ভাই, কোর্স ফিটা খুবই খুবই কম, কারণ বাংলাদেশের সর্বনিম্ন কোর্স ফি দিয়ে সবচেয়ে ভালো কোর্সটা উপহার দিয়েছে তোমাদের শুভ ভাইয়া, সেটা কোর্সে মাত্র 360 টাকা। সাধারণত একটা এক্সাম ব্যাচ যারা এক্সাম দাও, এক্সাম ব্যাচের প্রাইসে হয় 500 টাকা বা তার উপরে। সো এখানে 500 টাকার নিচে 360 টাকা দিয়ে বাংলাদেশের প্রথম এত ভালো কোর্স, যেটা তুমি কল্পনা করতে পারবা না। শুধু এক্সাম ব্যাচ পাচ্ছ, রিটেন ব্যাচ পাচ্ছ, এমসিকিউ ব্যাচ পাচ্ছ, তার মধ্যে রিটেনের যে স্পেশাল ক্লাস এবং রিটেনের যে বই, ওইটাও কিন্তু পেয়ে যাচ্ছ পিডিএফ আকারে, ঠিক আছে? ওকে, আমরা বাকি কথা আপনার ক্লাসে বলো, পেড বাসে। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখি আমাদের একটা মনে একটা কোশ্চেন থাকতে পারে। সেই কোশ্চেনটা হচ্ছে কি, আচ্ছা ভাই, ভার্বের পরে কি নাউন ক্লজ হবে নাকি অ্যাডভার্বিয়াল ক্লজ হবে? আচ্ছা, এটা ফ্রেজের ক্ষেত্রে সমস্যাটা থাকে। নাউনের এই ভার্বের পরে কোন ক্লজ হবে, আমরা মনে করি অনেকে যে ভার্বের পরে মনে হয় অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। কথাটা সত্য না, এটাই বড় একটা তোমাদের ট্র্যাপ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। সো এই ট্র্যাপটা খুবই খুবই সতর্ক থাকবে, এই জায়গাটা আমাদের খুবই অ্যালার্ট থাকবা। সো ভার্বের পরে কোনো ক্লজ থাকলে, ভালো করে খেয়াল করো, ভার্বের পরে কোনো ক্লজ থাকলে তোমাকে আগে জানতে হবে যে এটা কোন ধরনের ভার্ব। সো আমরা কিন্তু এখন ভার্বের ক্লাসিফিকেশন পারি না, যে ট্রানজিটিভ ভার্ব কি, ইনট্রানজিটিভ ভার্ব কি। আমি ওই ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ ভার্বের টার্মও ইউজ করবো না, তারপর তুমি পারবা। দেখো, ভার্বকে প্রশ্ন করবা কি বা কাকে দ্বারা, ভার্বকে প্রশ্ন করবা কি বা কাকে দ্বারা, প্রশ্ন করে যে উত্তরটা পাবা, এই উত্তর পেলে, প্রশ্ন করে যে উত্তর পাও, এটা হবে নাউন ক্লজ। কি হবে, নাউন ক্লজ। ভার্বকে কোশ্চেন করতে হবে। এখন ভার্বকে কোশ্চেন করে যদি কোথায়, কখন, কিভাবে এবং কেন, এই 4টা প্রশ্ন করে উত্তর পাও, তাহলে হবে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি একটা এক্সাম্পল দিতে পারি। আই নো
এটা কোন ক্লজ? সবাই একটা অ্যান্সার দাও, সবাই একটা অ্যান্সার দাও। এটা কোন ক্লজ? এটা কোন ক্লজ? সবাই একটা অ্যান্সার দাও। এটা কোশ্চেন নাম্বার হচ্ছে কি 1। এটা হচ্ছে কি, আমি শর্ট করে লিখতেছি, এনসি মানে নাউন ক্লজ, এ নাম্বার এনসি নাম্বার লিখো 1 2 3, আমরা 1 নাম্বার লিখলাম নাউন ক্লজ, বি নাম্বার হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে, সি নাম্বার হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং ডি নাম্বার হচ্ছে কি নান। এটা অ্যান্সার করো, এটা অ্যান্সার করো দেখি। এটা অ্যান্সার করো এবং সবাই 2 নাম্বার লেখো। এইটা 2 নাম্বার কোশ্চেনের অপশন হচ্ছে কি এ নাম্বার, এটা নাউন ক্লজ, বি নাম্বার অ্যাডজেক্টিভ ক্লজ, সি নাম্বার অ্যাডভার্বিয়াল ক্লজ, আর ডি নাম্বার হচ্ছে কি নান, মানে কোনটাই না। তারপর আরেকটা কোশ্চেন করলাম, এটা নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, সি নাম্বার হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ, আর ডি নাম্বার সেম অ্যান্সার নান। দেখি একের সি দিছে, আচ্ছা অ্যাডভার্বিয়াল ক্লজ, তাই তো? একের সি কি? আচ্ছা এ বি সি, আচ্ছা অ্যাডভার্বিয়াল ক্লজ একের সি দিছো তোমরা, তাই না? একের সি আচ্ছা কেন অ্যাডভার্বিয়াল ক্লজ? কারণ আই নো, রাইট, আই নো। এখন কথা হলো তুমি ভার্বকে প্রশ্ন করো আমি কি জানি, আমি কি জানি বলো তো, ওয়্যার হি লিভস, সে কোথায় বাস করে সেটা আমি জানি। সো ভার্বকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইতেছো, ওয়্যার হি লিভস, সে কোথায় বাস করে, সে কোথায় থাকে এটা আমি জানি। সো আমি কি জানি মানে সে কোথায় থাকে সেটা আমি জানি। তারপর এই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছো না, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে এটা কোন ক্লজ হবে? এটা কোন ক্লজ হবে বলো তো? এটা হবে তোমার নাউন ক্লজ। এটা কি হবে? নাউন ক্লজ। আর 2 এর সি দিচ্ছ তোমরা, আচ্ছা 2 দেখি কি, আই নো দ্য প্লেস ওয়ার হি লিভস, আচ্ছা 2 এর সি এটা দিচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা তোমাদের একটা কাজ করি, তোমাদের একদম, আচ্ছা এখানে বুঝাই দিই তারপরে তোমাকে আরো বিস্তারিত বোঝাবো। আই নো দ্য প্লেস, আই নো দ্য প্লেস, আর ধরো তোমাদের সবগুলো ভুল হয়েছে, একটাও ঠিক হয় নাই। দাঁড়াও তোমাদেরকে আমি ঠিক করে দিতেছি, দাঁড়াও এডিশনাল একটা স্লাইড নিয়ে নেই। দাঁড়াও দেখো 3টা প্রশ্ন করছিলাম তাই না? 3টা প্রশ্ন করছিলাম না? 1 নম্বরটা কি ছিল? আই নো, সবাই একটু মনোযোগ দাও, আই নো ওয়ার হি লিভস, রাইট, আই নো ওয়ার হি লিভস, এটা একটা ক্লজ। তোমরা অ্যান্সার করো 1 নম্বর 2 নম্বর দিন, তারপর মিলাই নিও। 2 নম্বর, আই নো দ্য প্লেস where he lives। 3 নাম্বারটা কি? I will go where
হি লিভস। দেখো সবাই একটু মনোযোগ দাও, আমি কিছু বলবো না, শুধু ভুল হয়, ভুলটা এখন করা ভালো না। দেখো এখানে কি আছে, ভার্ব আছে না, আই নো, আমি জানি, কি জানি, সে কোথায় বাস করে সেটা আমি জানি। তাহলে আমি ভার্বকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবা, তাহলে এটা নাউন ক্লজ। কি হবে? নাউন ক্লজ, এনসি লিখলাম সংক্ষেপে, ঠিক আছে? তাহলে আমি কি জানি, সে কোথায় বাস করে আমি সেটা জানি। তাহলে এই নো এর পরে যে ক্লজটা সেটা কি হবে? নাউন ক্লজ হবে। তারপর দেখো আই নো দা প্লেস, ভালো করে খেয়াল করো, আই নো দা প্লেস, আমি সেই জায়গাটা চিনি। এটা কি? দা প্লেস কি? যে প্লেসটা কি? প্লেস বলো তো, প্লেস কি নাউন না? সো এখানে এই ক্লজটা কাকে মডিফাই করতেছে? ওয়্যার হি লিভস, আমি সেই জায়গাটা চিনি, ভালো করে খেয়াল করো, আমি সেই জায়গাটা চিনি যে জায়গায় সে বাস করে বা যে জায়গায় সে থাকে। সো এখানে নাউনকে কিন্তু মডিফাই করতেছে, আই নো দা প্লেস, আমি সেই জায়গাটা চিনি। সো এটা কি? এটা হবে অ্যাজেটিভ ক্লজ। এটা কি হবে? অ্যাজেটিভ ক্লজ। সংক্ষেপে শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে কি, প্লেস কি নাউন, নাউনের পরে কোনো ক্লজ থাকলে, নাউনের পরে কোনো ক্লজ থাকলে এটা অ্যাজেটিভ ক্লজ হয়। শর্টকাটে শিখাই দিব, সমস্যা নাই। এখন দেখো আই উইল গো, আমি যাব, কোথায় যাব? ওয়াই হি লিভস, যেখানে সে বাস করে, যেখানে সে থাকে। সো গো, আমি ভার্বকে প্রশ্ন করো, আমি কি যাব? উত্তর আছে। কাকে যাব? না। আমি বলি কোথায় যাব? যেখানে সে বাস করে, যেখানে সে থাকে। সো ভার্বকে যখন কোথায় দ্বারা, ভার্বকে যখন কোথায় দ্বারা প্রশ্ন করে উত্তর পাবা, সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। সেটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। সো একটু খেয়াল করে দেখো, সেম ক্লজ, একই ক্লজ। ওয়ার হি লিভস এক জায়গায় নাউন ক্লজ, ওয়ার হি লিভস এক জায়গায় অ্যাডজেক্টিভ ক্লজ, ওয়ার হি লিভস এক জায়গায় অ্যাডভার্বিয়াল ক্লজ, রাইট? সো এটা তোমাকে বুঝতে হবে ক্লজটা কোন জায়গায় ব্যবহার করা হইতেছে, এই ক্লজের আগে কি আছে। ঠিক এই জায়গাটা তোমাকে বলে দিবে না এটা কোন ক্লজ, এই ক্লজের আগে কি আছে। এই ক্লজের আগে ভার্বকে যদি প্রশ্ন করো যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, আর এই প্রশ্নের উত্তর যদি ক্লজের মধ্যে পাওয়া যায় তাহলে এটা নাউন ক্লজ। আর উত্তর না পাওয়া গেলে ভার্বকে প্রশ্ন করবা আবার কোথায়, কখন, কিভাবে, কেন, এই চারটা প্রশ্ন করে উত্তর পেলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। আর নাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা হবে অ্যাজেটিভ ক্লজ। নাউনের পরে কোনো ক্লজ হলে অ্যাজেটিভ ক্লজ। ক্লিয়ার? এখন বুঝতে পারছো? সবাই বলো, সবাই বলো। এক নাম্বারটা হবে নাউন ক্লজ, দুই নাম্বার অ্যাজেটিভ, তিন নাম্বার হচ্ছে কি অ্যাডভার্বিয়াল, তিন নাম্বারটা কি অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে ফাইন। তার মানে আমরা তো বুঝতে পারলাম, আমরা এখন বুঝতে পারলাম, বুঝতে পারলে কেন বলো তো? তার মানে এইখানে খেয়াল রাখবা, একটু সতর্ক থাকতে হবে যে ভার্বের পরে কোনো ক্লজ থাকলে সেই ক্লজটা নাউন ক্লজ হতে পারে, সেই ক্লজটা অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। এইটা যে ইনশিওর করো যে ভার্বের পরে কোনো ক্লজ হলে সেটা নাউন ক্লজও হতে পারে, অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। কথাটা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? এতটুকু বলো। এখানে পাবলিকের জান আছে, কি জান আছে? ও আচ্ছা, কেউ লিখতে জান আছো, ওরে বাবা, তো তোমার জানের নামটা একটু উল্লেখ করে দিতা, তাহলে বলতে পারতো আসলে কোন জানকে বোঝাচ্ছ। আর তোমার তো আসলে মাল্টিপল জান থাকতে পারে, যে পাবলিকলি এসে বলতে পারে জান আছো। আচ্ছা, তাহলে খেয়াল করো, আমরা এতটুকু তো চিনি যে ভার্ব চিনি। সো ভার্বের পরে কোনো ক্লজ থাকলে দুটো ক্লজ হতে পারে, নাউন ক্লজ হতে পারে অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। ভার্বের পরে কোনো ক্লজ থাকলে সেটা কয়টা ক্লজ হতে পারে? দুটো ক্লজ। এটা হচ্ছে কি নাউন ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ, নাউন ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। কথা কি ক্লিয়ার? যে কখন নাউন ক্লজ হবে? তাহলে আমি বললাম ভার্বের পরে কোনো ক্লজ থাকলে নাউন ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ হতে পারে। এখন কখন আমার নাউন ক্লজ হবে আর কখন অ্যাডভার্বিয়াল ক্লজ হবে? যখন দেখবা ভার্বকে প্রশ্ন করবা কি দ্বারা অথবা কাকে দ্বারা প্রশ্ন করবা, ভার্বকে প্রশ্ন করবা কি বা কাকে দ্বারা। ভার্বকে যখন কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবা নাউন ক্লজ, আর উত্তর না পেলে অ্যাডভার্বিয়াল ক্লজ, উত্তর না পেলে অ্যাডভার্বিয়াল ক্লজ। ক্লিয়ার? ওকে ফাইন, চমৎকার। ওকে আমরা দেখি, এই যে একটা ভার্ব দেখতে পাচ্ছ নো, ক্লজের ক্ষেত্রে আমি বলি নো হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব। নো কি বলো? ট্রানজিটিভ ভার্ব। আর ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বসে, আর অবজেক্ট হিসেবে নাউন বসে। মনে রাখবা এই নো ভার্ব তোমাদের সব থেকে বেশি 99% কোশ্চেন, 99 ধরো 90% কোশ্চেনে দেখবে নো আছে। যখন দেখবা নো 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 এই শব্দটা আছে, এই শব্দের পরে কোনো ক্লজ আছে, চোখ বন্ধ করে নাউন ক্লজ, চোখ বন্ধ কি দিবা? নাউন ক্লজ। নো, নো এর পরে কোনো কোশ্চেন মানে নো এর পরে কোনো ক্লজ থাকলে কি হবে? নাউন ক্লজ। কেন?
কারণ নো এর পরে অবজেক্ট বসে। অবজেক্ট মানে কি? অবজেক্ট কি বসে? নাউন বসে। নাউন বসলে নাউন ক্লজ হয়। তার মানে কি, আমি আরো সহজ করে বলি, আই নো, আমি জানি। কি জানি আমি? ভার্বকে প্রশ্ন করো, কি জানি? কি জানি বলো তো, আমি কি জানি? দ্যাট হি ইজ থরলি অনেস্ট, সে যে সব পুরোপুরি সৎ সেটা আমি জানি। বলো, দ্যাট হি ইজ ডিসঅনেস্ট, সে যে অসৎ সেটা আমি জানি। তার মানে কি, নো এর পরে কোনো ক্লজ থাকলে, নো নো, কারণ নোকে ভার্বকে প্রশ্ন করলে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে এখানে উত্তর পাওয়া যাবে। সো নো এর পরে কোনো ক্লজ থাকলে চোখ বন্ধ করে কোন ক্লজ? নাউন ক্লজ। সো অ্যান্সার কি হবে? নাউন ক্লজ। বুঝতে পারছো? সেম, আই নো, আমি জানি। কি জানি? দ্যাট হি হ্যাজ পাসড, সে যে পরীক্ষায় পাস করছে এটা আমি জানি। সো নো, আমি শর্টকাট কি দিছি? নো এর পরে কোনো ক্লজ থাকলে চোখ বন্ধ করে নাউন ক্লজ। আর নোকে প্রশ্ন করো, হ্যাঁ, শর্টকাট যদি মিলাইতে না চাও প্রশ্ন করো যে আমি কি জানি, সে যে পাস করছে সেটা আমি জানি। তো উত্তর আছে না? আছে তো। সো নো এর পরে খুব সহজ। মনে রাখবা, তুমি প্রায় দেখবা তুমি ক্লজের ফাংশন পড়তে গিয়ে 45% কোশ্চেনের ক্ষেত্রে এই ফর্মেটটা আছে, নো আছে। দেখবা নো, নো এর পরে যদি কোনো ক্লজ থাকে চোখ বন্ধ করে 100% এটা কোন ক্লজ? নাউন ক্লজ। এবং এটা হইতে বাধ্য। নো এর পরে কোনো ক্লজ থাকলে কোন ক্লজ? নাউন ক্লজ। এটা আর বললাম না। আই ডোন্ট নো, আমি জানি না। কি জানি না? হোয়াট হি উইল ডু, সে কি করবে সেটা আমি জানি না। তো কি জানি না, মানে প্রশ্নগুলো উত্তর পাইছি তো। নো, হোয়াট উইল হি ডু, হোয়াট হি উইল ডু, সে কি করবে সেটা আমি জানি না। সো এটা খেয়াল করো তো, এখানে নো এর পরে কোনো ভার্ব, নো এর পরে কোনো ক্লজ থাকে সেটা কোন ক্লজ হয়? নাউন ক্লজ হয়। নো এর পরে কোনো ক্লজ থাকে সেটা কোন ক্লজ হয়? নাউন ক্লজ হয়। বাকি সবগুলো দেখো অ্যান্সার, সবাই অ্যান্সার করো। কথা একটাই, কথা একটাই, নো বা নোজ যাই থাকুক, নো এর পরে কোনো ক্লজ থাকলে, নো এর পরে কোনো ক্লজ থাকলে সেটা কোন ক্লজ হয়? নাউন ক্লজ হয়। ঠিক আছে? এখন ধরো নো বডি নোজ, কেউই জানে না। কেউ কি জানে না? ওয়েন হি উইল ডো, সে কখন মারা যাবে। নো বডি নোজ, কেউই জানে না। কেউ কি জানে না? কি জানে না বলো? ওয়েন হি উইল ডো, কখন সে মারা যাবে কেউই জানে না। সো এইখানে এই নো এর পরে কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। সো এই জন্য আমি একটা শর্টকাট বলছি যে নো দেখলে চোখ বন্ধ করে, নো নো, KNO নো, এই নো এর পরে এনসি, এনসি মানে কি বলতো? নাউন ক্লোজ। নো এর পরে কি? নাউন ক্লোজ। আমি আর কি দেরি করা ঠিক হবে? তোমরা এখন জটপট অ্যান্সার করো। নো এর পরে কোন ক্লোজ হবে? নো এর পরে নাউন ক্লোজ। নো এর পরে নাউন ক্লোজ। এই যে নো, KNO, একটা বুঝাই দিছি, বাকি সব বুঝবা। সো নো আছে, নো এর পরে কি হবে? কোন ক্লোজ থাকলে? নাউন ক্লোজ। কি হবে? নাউন ক্লোজ। দেখি আর কটা করা যায়। এখানেও কি আছে? আই আই ডো নট নো, আমি জানি না। আমি কি জানি না? হোয়াট হি ওয়ান্টস, সে কি চায়। সো এখানে নো এর পরে কোনো ক্লজ থাকলে, এখানে কিন্তু নো আছে দেখো, যে নো। সো নো এর পরে কোনো ক্লজ থাকলে কি হবে? নাউন ক্লজ। তারপরে সেম ভাবে, আচ্ছা এটা আবার নো না, তাই না? এটা নো না। আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না। আমি বুঝতে পারি না। এখন বলো, প্রশ্ন করো, কি বুঝতে পারি না? হোয়াট ইউ ওয়ান্টেড টু মি, হোয়াট ইউ ওয়ান্টেড মি টু ডু, তুমি আমার কাছে কি চাও বা কিছু একটা করতে চাও, কি জানি না। এটা কিন্তু এখানে অ্যান্সার দেওয়া আছে। ঠিক আছে? বা আন্ডারস্ট্যান্ডের আরেকটা সিনোনিমাস ওয়ার্ড আছে, অ্যাপ্রিহ্যান্ড। সো আন্ডারস্ট্যান্ড থাকুক বা অ্যাপ্রিহ্যান্ড থাকুক, দুটোর ক্ষেত্রেই আমার নাউন ক্লজ হবে পরবর্তীতে। কারণ আমি কি বুঝতে পারি না, কি বুঝতে পারি না বা কি বুঝতে চাই না, এগুলো কিন্তু উত্তর এখানে দেওয়া আছে। উত্তরটা কি আছে? এখানে দেওয়া আছে, রাইট? তারপর দেখি আমরা, her mother should let her have whatever she wants. আচ্ছা, her mother, তার মা, should let her have, ঠিক আছে, whatever she wants, তার মানে কি? তার মা উচিত তাকে দেওয়া কিছু একটা, কি দেওয়া উচিত? whatever she wants, সে যা চায় তার মা দেওয়া উচিত। কি দেওয়া উচিত বলো তো? ধরো আমি যদি বলি শুড লেট, এই যে লেট, অনুমতি দেওয়া বা কাউকে কিছু একটা করতে দেওয়া। কি করতে দেওয়া উচিত, মানে কি করতে দেওয়া উচিত? কি, হোয়াট এভার শি ওয়ান্টস, সে যা চায়। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে আমি উত্তর পাচ্ছি, সেটা কি হবে? নাউন ক্লজ। আচ্ছা, এই যে প্রশ্নটা, আরেকটা প্রশ্ন বলি। এই যে একটা প্রশ্ন, ছবিটা মনোযোগ দাও। এই যে একটা প্রশ্ন আছে না, হি আস্কড মি, শি আস্কড মি হোয়াট এভার ওয়েদার আই উড হেল্প হিম। এইখানে একটু খেয়াল করতো, এই আস্কড মি, ভার্বকে প্রশ্ন করো,
কি চায়, কি চায়, আস্ক মানে জিজ্ঞেস করতে চায় বা কিছু একটা চায়, ডিমান্ড করে। সো হি আস্কড মি, সে আমার কাছে চায়, কি চায়, কি চায় বলতো, ওয়েদার আই উড হেল্প হিম, আমি তাকে সাহায্য করবো কিনা, মানে সাহায্য চাচ্ছে। এখানে আস্কড এর পর এই আরেকটা শব্দ পরিচয় করে দিই, এই আস্কড এর পর কোনো ক্লজ থাকলে সেটা কোন ক্লজ হবে, নাউন ক্লজ। কারণ ওই আস্ককে তুমি কি দ্বারা প্রশ্ন করো তাহলে উত্তর পাবা, যেমন নো এর নো কে তুমি কি দ্বারা প্রশ্ন করো তাহলে উত্তর পাচ্ছ, ঠিক সেমভাবে আস্ককে কোশ্চেন করলে উত্তর পাবা। সেমভাবে দেখো, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, মানে প্রশ্ন করো, ভার্বকে প্রশ্ন করো, কি জিজ্ঞেস করলো, ওয়াই আই ওয়াজ লেট, কেন আমি দেরি করেছিলাম, ওয়াই আই ওয়াজ লেট, কেন আমি কি করেছিলাম, দেরি করেছিলাম। সো ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর আছে কিনা বলতো, উত্তর আছে। কিন্তু যখন ভার্বকে কি দ্বারা প্রশ্ন করছো, প্রশ্ন করে উত্তর পাইছো, তার মানে কি এরপরে কি হবে, নাউন ক্লজ হবে। এবং তোমাকে আরো একটা শর্টকাট তোমাকে দেখাই দেয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এখানে যে নো, নো, তারপর হচ্ছে কি আন্ডারস্ট্যান্ড বা অ্যাপ্রিহেন্ড, এটা খুবই কম, দু একটা শব্দ আছে। আর হচ্ছে কি আস্ক, এই শব্দ দুটোর পরে কোনো ক্লজ থাকলে নাউন ক্লজ হবে, কি হবে, নাউন ক্লজ হবে। সো নো আস্ক এর পরে কোনো ক্লজ থাকলে কি হবে, নাউন ক্লজ হবে। সো হি আস্কড মি, সে কি আস্ক করেছিল, কি আস্ক করেছিল, কি, হু গট দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার ইন 2019 সাল। তাহলে 2019 সালে কে নোবেল প্রাইজ পাইছে এটা জিজ্ঞেস করা হয়েছে, কি জিজ্ঞেস করছে। তো আস্কের আমরা জানি আস্ককে যদি তুমি কি দ্বারা প্রশ্ন করো তাহলে উত্তর পাবা, যে তুমি পাবা, তারপরে আস্ক শব্দটা মাথায় রাখো যে আস্কের পরে কোন ক্লজ থাকলে সেটা কোন ক্লজ হবে, নাউন ক্লজ হবে। কোন ক্লজ হবে বলো তো, নাউন ক্লজ হবে। 20 সেম ভাবে। আচ্ছা, এই কোশ্চেনটা মনে হয় ভুল আছে, ঠিক আছে, কোশ্চেনটা ভুল আছে। এটা হচ্ছে সম্ভবত হবে একটা মিক্সিং আছে এখানে, মিক্সিংটা হচ্ছে এরকম, হি এনকোয়ার ছিল, ঠিক আছে, এই কোশ্চেনটা এটা মিসিং, ভুল আছে, এটা প্রশ্নটা সম্পূর্ণটা উঠে নাই। আচ্ছা, এখন আমরা নাউন ক্লজ কি আমরা খুব ভালো করে পড়ছি, আমরা জানি নাউন ক্লজ শব্দ তোমাদেরকে পারানো হয়েছে, তোমরাই পারছো, সবাই অ্যান্সার করছো, রাইট, তোমরা সবাই কিন্তু অ্যান্সার করছো নাউন ক্লজ কি। সবাই সবাই পারছো, কিন্তু সবাই পারছো, ওকে ফাইন। আচ্ছা, এখন যে অংশটুকু আমরা দেখবো, এখন যে অংশটুকু দেখবো অ্যাজিটিভ ক্লজ। অ্যাজিটিভ ক্লজ আসলে কি বলতো, অ্যাজিটিভ ক্লজ দেখবা, এটাকে আমি সহজ করে বলি, নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে বলে অ্যাজিটিভ ক্লজ। এখানে একটা কৌশল তোমাকে শেয়ার করি, হ্যাঁ, কৌশলটা কি জানো, কৌশলটা এখানে শেয়ার করি, মনে রাখবা যে নাউন কি বলতো, নাউন, নাউনের পরে ভালো করে খেলো, নাউনের পরে কোনো ক্লোজ থাকলে, নাউনের পরে কোনো ক্লোজ থাকলে মাস্ট বি, এই ক্লোজটা হবে অ্যাজিটিভ ক্লজ। এইটাই শুধু সূত্র একটাই, অ্যাজিটিভ। ঠিক আছে, সো নাউনের জায়গায় এখানে প্রনাউনও থাকতে পারে। সো নাউন বা প্রনাউনের পরে তাহলে খেয়াল রাখবা যে নাউন বা প্রনাউনের পরে কোনো ক্লজ থাকলে, নাউন বা প্রনাউনের পরে কোনো ক্লজ থাকলে এটা মাস্ট বি কি হবে, অ্যাজিটিভ ক্লজ হবে। সেটা কি হবে, মাস্ট বি অ্যাজিটিভ ক্লজ হবে। সো নাউন বা প্রনাউন যাই হোক, নাউন বা প্রনাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা কি হবে, অ্যাজিটিভ ক্লজ। নাউন বা প্রনাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা কি হবে, অ্যাজিটিভ ক্লজ। তাহলে আর কিছু দেখার দরকার নেই, আমি দেখবো নাউন বা প্রনাউনের পরে কোনো ক্লজ আছে কিনা। দিস ইজ দ্য প্লেস, এটা সেই কলম, প্লেস সেই জায়গা, প্লেস কি এটা নাউন না, প্লেস কি এটা বলতো, নাউন। সো নাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা কোন ক্লজ হবে, অ্যাজেটিভ। ভেরি গুড, দিস ইজ দ্য প্লেস, এটা সেই জায়গা, এটা কি সেই জায়গা। সো এটাকে কিন্তু মডিফাই করতেছে, ওয়ার আই ওয়াজ বর্ন, আমি, এটা হচ্ছে সেই জায়গা, সেই জায়গা যেখানে আমি কি করছিলাম, জন্মগ্রহণ করছিলাম। সো এই পুরো ক্লজটা, এই প্লেসকে মডিফাই করতেছে না, প্লেসকে মডিফাই করতেছে না, তাহলে এটা কি হবে, অ্যাজিটিভ ক্লজ হবে। এটা কি হবে, অ্যাজিটিভ ক্লজ। পরীক্ষার হলে রিলেটিভ ক্লজও থাকতে পারে, পরীক্ষার হলে রিলেটিভ ক্লজও থাকতে পারে, ঠিক আছে, পরীক্ষার হলে কি থাকতে পারে, রিলেটিভ ক্লজও থাকতে পারে। তারপরে একটু ভালো করে খেয়াল করতে জায়গাটার মধ্যে, আমি যদি এখানে এরকম বলতাম যে দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন, উইচ, কি বললাম, উইচ আই লস্ট স্টারডে, উইচ আই লস্ট স্টারডে, যেটা আমি গতকালকে হারিয়েছিলাম। এখানে বলা হলো উইচ আই লস্ট স্টারডে, এটা কোন ক্লজ, এটা কোন ক্লজ, দেখো দিস ইজ দ্য পেন, এটা সেই কলম,
এটা এটা হচ্ছে সেই কলম। আমি কাকে মডিফাই করতেছি? হুইচ, যেটি আই লস্ট স্টারডে। পুরো ক্লজটা এই নাউন, পেন নাউনকে মডিফাই করতেছে না? এই ধরো আমি এই কলমটা গতকালকে হারিয়ে ফেলছি, হারিয়ে ফেলার পরে তুমি বলছো ভাই এটা আপনার কলম না? আমি বললাম হ্যাঁ এটা আমার কলম। আমি বললাম দিস ইজ দ্য পেন, এটা তো সেই কলম। ভাই কি বলেন, হ্যাঁ এটা কি সেই কলম? আমরা হ্যাঁ এটা তো সেই কলম যেটা হুইচ আই লস্ট স্টারডে, যেটা আমি গতকালকে হারিয়ে ফেলছিলাম, তার মানে বলো এখানে পুরো যে ক্লজটা আছে, এই পুরো ক্লজটা কাকে মডিফাই করতেছে? পুরো ক্লজটা কিন্তু এই নাউনটাকে মডিফাই করতেছে। যখন পুরো ক্লজটা নাউনকে মডিফাই করে এটাকে বলা হয় অ্যাজেটিভ ক্লজ। আর এটা আমার ছোট মাথায় বা ক্ষুদ্র জ্ঞানে আমি কিভাবে মনে রাখবো ভাইয়া, যদি কোনো নাউনের পরে কোনো নাউন বা প্রনাউনও থাকতে পারে, আমি সহজ করে বলি, কোনো নাউন বা প্রনাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা কি হয়? অ্যাজেটিভ ক্লজ হয়। কি হবে ভাইয়া? অ্যাজেটিভ ক্লজ। সেটা কি হয়? অ্যাজেটিভ ক্লজ। ভালো করে খেয়াল করো তো, নাউন বা প্রনাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা কোন ক্লজ? অ্যাজেটিভ ক্লজ। ভাইয়া মডিফাই করে এটা তো আমি বুঝি না, বা কেমনে মডিফাই করতেছি কিনা অর্থ না বুঝলে তো আমি বুঝতে পারবো না, এরকম কিচ্ছু না ভাইয়া, তুমি পারবা। কেন পারবে আমি বললাম? দিস ইজ দ্য প্লেস, এই যে প্লেস একটা কি নাউন, এটা তুমি বুঝতে পারতেছো ভাইয়া, নাউন। সো নাউনের পরে কোনো ক্লজ থাকলে শো ভাইয়া একটা টেকনিক দিছিল, সেটা কি বলো? এটা হচ্ছে নাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা হয় অ্যাজেটিভ ক্লজ। কি হয়? অ্যাজেটিভ ক্লজ। কি হয় ভাইয়া? অ্যাজেটিভ ক্লজ। ওকে, সবাই 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 মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। আচ্ছা দেখো, এখানে একটু মিস্টেক আছে। হ্যাঁ, এখানে যাই থাকুক, এখানে হবে, এখানে এটা হবে না, এটা হবে আই নো। কি হবে? আই নো দ্য বয় হু উইল উইন। আমি সেই ছেলেটাকে চিনি বা জানি যে খেলায় জিতবে, রাইট? সো এখানে হবে আই। সো আই নো দ্য বয়। সো এখানে কি বয় কি একটা নাউন না? বলো তো, নাউন না? আমি কি বলছি, নাউনের পরে অথবা প্রনাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা কোন ক্লজ হবে? অ্যাজেটিভ ক্লজ। কি হয় বলো তো? অ্যাজেটিভ ক্লজ। আমি কি ভুল বললাম? ভুল বলিনি। দেখো আমি যে জিতবে সেই ছেলেটাকে কিন্তু চিনি, সেই ছেলেটা কোন ছেলেটা? সেই ছেলেটা যে জিতবে। পুরো ক্লজটা কাকে মডিফাই করতেছে? নাউনকে মডিফাই করতেছে। এই কারণে এটাকে বলা হয় অ্যাজেটিভ ক্লজ। আর অ্যাজেটিভ ক্লজ অপশন না থাকলে রিলেটিভ ক্লজ থাকবে। কি থাকবে? রিলেটিভ ক্লজ থাকবে। সবাই তেইশ পারতেছো। এই যে দেখো, এইগুলো তোমার কাছে ঠিক আজকে ক্লাসে শুরু হওয়ার আগেও স্বপ্নের মতো ছিল যে এই প্রশ্নগুলো সলভ করতে পারবা কিনা। দেখো এখন পারো কিনা। দিস ইজ দ্য বয়, এটা সেই ছেলে। টেকনিকটা কি? যে ভাই নাউন বা প্রনাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা কি কোন ক্লজ হয়? অ্যাজেটিভ ক্লজ হয়। সেটা কোন ক্লজ হয়? অ্যাজেটিভ ক্লজ হয়। সো বয় তো একটা নাউন, বয় কি একটা নাউন? সো নাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা অ্যাজেটিভ ক্লজ। অ্যাজেটিভ ক্লজের অপর নাম কি? রিলেটিভ ক্লজ। মনে আছে? ওটা মনে রেখো, কিন্তু পরীক্ষার কাজে দিবে। আচ্ছা তারপর দেখি, সেম ভাবে আই নো দ্য বয়। সো বয় কি? বয় যে নাউন, বয় কি বলতো? নাউন। সো নাউনের পরে কোনো ক্লজ থাকে, সেটা কোন ক্লজ হবে? অ্যাজেটিভ ক্লজ। কারণ এই ক্লজটা কেন না, দেখা এখন বলতে পারো শর্টকাট কেন শিখবো এবং কেন শিখবো না। নাউন, আমি বলছি কি নাউনের পরে কোনো ক্লজ থাকলে অ্যাজেটিভ ক্লজ হয়। কেন হয় দেখো, নাউন থাকতে পারে বা প্রনাউন থাকতে পারে। একটু মুছে দিই, নাউন প্রনাউন দুটো থাকতে পারে, নাউন বা প্রনাউন। সো নাউন বা প্রনাউনের পরে কোনো ক্লজ থাকলে অ্যাজেটিভ ক্লজ হয়। নাউন। সবাই কমেন্ট করো তুমি যে পারতেছো, এটা কমেন্ট করে জানাই দাও মানুষকে যে তুমি পারতেছো, তুমি পড়ালে পারো, তুমি এটা জানানো দরকার আছে। এতে করে তোমার কনফিডেন্স বাড়বে যে আমি পারি ভাইয়া। শুধু আমাকে সঠিক একটা গাইডলাইন দিলে আমি 100% পারবো, আমি পারি, যে এইটা তোমাকে বুঝাইতে হবে। ঠিক আছে? দেখো আই নো দ্য বয়, বয় আমি কি বলছি? নাউন বা প্রনাউনের পরে অ্যাজেটিভ ক্লজ হয়। মুখস্থ করার দরকার নেই, বুঝো। আমি সেই ছেলেটাকে চিনি হু ওয়েন্ট দেয়ার, যে সেখানে গিয়েছিল। তো যে সেখানে গিয়েছিল বলতে এই পুরো ক্লজটা কার সম্পর্কে কথা বললো? আমি সেই ছেলেটাকে চিনি যে সেখানে গিয়েছিল। সো এই বয় নিয়ে কিন্তু কথাটা বল, এই বয়। সো বয়টা কি নাউন না? এই কারণে দেখা যায় নাউন বা প্রনাউনের পরে যে ক্লজটা বসে ওই ক্লজটা ওই নাউন বা প্রনাউনকে মডিফাই করে। এই কারণে শর্টকাটে তোমাদেরকে বলি যে নাউন বা প্রনাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা মাস্ট বি অ্যাজেটিভ ক্লজ। সেটা কি হবে? মাস্ট বি অ্যাজেটিভ ক্লজ। এটা কি ক্লিয়ার? যে ভাইয়া প্রথম এটা এনশিওর করো যে
যে আমি শর্টকাট দিলাম যে নাউন বা প্রোনাউনের পরে কোনো ক্লজ বসলে সেটা হচ্ছে অ্যাজেটিভ ক্লজ, নাউন বা প্রোনাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা কি হয় অ্যাজেটিভ ক্লজ। এটা বুঝতে পারছো, এটা প্রথম। এবং দ্বিতীয় প্রশ্নটা হলো যে কেন হয়, কেন হয় নাউন বা প্রোনাউনের পরে, নাউন বা প্রোনাউনের পরে কেন এটা ক্লজ থাকলে অ্যাজেটিভ ক্লজ হয়? কারণ ওই ক্লজটা, এই পুরো ক্লজটা ওই নাউন বা প্রোনাউন নিয়েই তথ্য দেয়, নাউন প্রোনাউন সম্পর্কে কথা বলে। এই কারণে আমরা বলি নাউন প্রোনাউনকে মডিফাই করে। কথা কি ক্লিয়ার? এই দুটো কথা বুঝতে পারলে তুমি সকল প্রশ্ন অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এখানে বলা হলো আই নো দ্য রিজন, আমি কি কারণটা জানি। এই কারণ, কারণ কি একটা নাউন। সো কিভাবে বুঝবো নাউন? এটাও দেখো, এটা কি দি কি আর্টিকেল না? সো আর্টিকেলের পর একটা সব একটা ওয়ার্ড, আর্টিকেলের পর কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড। সো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। সো এই যে রিজন কিন্তু এটা নাউন, রিজন কি একটা নাউন। সো নাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা কোন ক্লজ হয়? অ্যাজেটিভ ক্লজ। সেটা কোন ক্লজ হয়? অ্যাজেটিভ ক্লজ। ভাইয়া আমি পারি, জানুক নাউন বা প্রোনাউনের পরে অ্যাজেটিভ ক্লজ হয়। ভেরি গুড ভাইয়া। 100+ শেয়ার করছি, আরও লাগবে না ভাইয়া, 100+ শেয়ার লাগবে না। তুমি জাস্ট ওই 100+ ইউনিভার্সিটিতে চান্স, ও 100+ ইউনিভার্সিটি নাই, তুমি জাস্ট 15টা, 16টা বাদ দিলাম, 15টা ইউনিভার্সিটিতে চান্স পাও, তাহলে হবে। তারপরে এটা আমার সার্থকতা শিক্ষকতা জীবনের। আচ্ছা, যে কথাটা বললাম যে আই নো, আমি জানি, দ্য রিজন, আমি কারণটা জানি। ওয়াই মিথিলা হ্যাজ ডান ইট, মিথিলা কেন এটা করলো। তো রিজন মানে কি? কারণ। আমি সেই কারণটা জানি, তাহলে মিথিলা কেন, মিথিলা এরকম কাজটা করছে। সো এখানে পুরো ক্লজটা কিন্তু এই রিজনকে মডিফাই করছে। সো এখানে এটা কি রিজন কি একটা নাউন। সো নাউনের পর কোন ক্লজ থাকলে সেটা কোন ক্লজ হয়? অ্যাজেটিভ ক্লজ হয়, অ্যাজেটিভ ক্লজ। সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। আচ্ছা, দ্যাট ওয়াজ দ্য রিজন। আমি তো বলে দিলাম রিজনটা নাউন, নাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা কি হবে? অ্যাজেটিভ ক্লজ হবে। কি হবে? অ্যাজেটিভ ক্লজ। ওয়াই হি কেম লেট, সে কেন দেরি করে আসছে। সো এটা আর পড়াইলাম না, লেন্দি করলাম না, বাকি সব তুমি পারবা। আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন, আই নিউ, আমি জানতাম দ্য রিজন, আমি কারণটা জানতাম। ওয়াই হি ওয়াজ অ্যাংরি, সে কেন রাগান্বিত ছিল। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, তারপর বলো আই ডোন্ট নো দ্য রিজন, আমি কারণটা জানি না। ওয়াই হি কেম হিয়ার, কেন সে এখানে এসেছিল। সো রিজন কি? রিজন হচ্ছে কি নাউন। সো নাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা কি হয়? অ্যাজেটিভ ক্লজ হয়। বলা হলো ওয়াই হি কেম হিয়ার, এটা কোন ধরনের ক্লজ? এটা অবশ্যই অ্যাজেটিভ ক্লজ, এটা অবশ্যই এবং অবশ্যই অ্যাজেটিভ ক্লজ, রাইট? আচ্ছা দেখো, পিপুল, পিপুলকে একটা নাউন। সো নাউনের পরে কোনো ক্লজ থাকলে কোন ক্লজ হবে? অ্যাজেটিভ ক্লজ। সো অ্যাজেটিভ ক্লজ কিন্তু এখানে নাই। তো অ্যাজেটিভ ক্লজ নাই, নাউন ক্লজ তো হবে না, প্রিন্সিপাল ক্লজ হবে না, কোঅর্ডিনেট ক্লজ হবে না। তো কোন ক্লজ হবে? এটা অ্যান্সার করতে, সবাই এটা অ্যান্সার করো, সবাই এটা অ্যান্সার করো। 30 এটা অ্যান্সার করতে দেখি, সবাই অ্যান্সার করো এটা দেখি, সবাই একটু অ্যান্সার করো দেখি। ওকে ফাইন। ঠিক আছে, হুম, 30 ডি ডি ডি, এই তো মনে আছে। তার মানে কি আমি বলছিলাম পিপল তো নাউন, নাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা হয় অ্যাজেটিভ ক্লজ। কি হয়? অ্যাজেটিভ ক্লজ। আর অ্যাজেটিভ ক্লজের অপর নাম হচ্ছে কি? রিলেটিভ ক্লজ। অ্যাজেটিভ ক্লজের অপর নাম কি? রিলেটিভ ক্লজ। তা আশা করি তোমাদের নিয়ে আসলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। এখন দেখো, দিস ইজ দ্য পেন। সো পেন কি? নাউন। সো নাউনের পরে কোনো ক্লজ থাকলে, আমি এটা এক্সাম্পলে দিয়েছিলাম, দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট স্টারডে। সো পেন কি? নাউন। নাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা কি হবে? অ্যাজেটিভ ক্লজ হবে। সো অ্যাজেটিভ ক্লজ অপশন না থাকলে কি হবে? রিলেটিভ ক্লজ হবে। এবং তোমাকে একটু নাউন ক্লজ এবং হচ্ছে কি অ্যাজেটিভ ক্লজের মধ্যে একটা পার্থক্যটা বুঝাই দিই। নাউন ক্লজ এবং অ্যাজেটিভ ক্লজের মধ্যে একটা পার্থক্য আছে, ওটা বুঝাই দিই, তাহলেই হবে। ওকে, দেখো এখানে দেখো, আই নো, আমি জানি। আমি কি জানি? হু কল্ড ইউ স্টাডি, গতকালকে কে তোমাকে ডেকেছিল। আমি বললাম আই নো দ্য বয়। সো নো এর পরে দেখো এখানে বয় আছে, নাউন আছে।
এই নাউন থাকার কারণে কিন্তু নাউনের পরে কোন ক্লজ থাকলে সেটা কোন ক্লজ হয়? অ্যাজেটিভ। আই নো, আমি চিনি দা বয়, আমি সেই ছেলেটাকে চিনি হু কল্ড ইউ স্টারডে। যে হু কল্ড ইউ স্টারডে এই পুরো ক্লজটা কিন্তু দা বয়কে মডিফাই করতেছে। তারপরে যখন ক্লজটা পুরো দা বয় মানে বয়কে মডিফাই করতেছে, বয়কে নাউন, যখন পুরো ক্লজ নাউনকে মডিফাই করে তখন এটা কি হয়? অ্যাজেটিভ ক্লজ। এখন তোমার এত কিছু বোঝার দরকার নাই, শর্টকাট দেখো। সো বয়কে একটা নাউন, বয়কে একটা নাউন, সো নাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা কোন ক্লজ হয়? নাউনের পরে কোন ক্লজ থাকলে এটা অ্যাজেটিভ ক্লজ হয়। নাউনের পরে কোন ক্লজ থাকলে সেটা কি হয়? নাউনের পরে কোন ক্লজ থাকলে অ্যাজেটিভ ক্লজ হয়। দেখো সেম ভাবে নোবডি নোজ, কেউই জানে না, কেউই কি জানে না, ওয়েন হি উইল ডাই, কখন সে মারা যাবে। সো ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলাম, উত্তর পেলে সেটা কি হয়? নাউন ক্লজ হয়, সেটা নাউন ক্লজ। তারপর দেখো নোবডি নোজ দ্য টাইম, সো টাইম কি একটা নাউন? তোমরা জানো না টাইম একটা আনকাউন্টেবল নাউন, তোমরা জানো কিন্তু। সো টাইম নাউন, সো নাউনের পরে কোনো ক্লজ থাকলে সেটা কি হয়? অ্যাজেটিভ ক্লজ। নোবডি নোজ দ্য টাইম, কেউই জানে না সেই সময়টা, ওয়েন হি উইল ডাই, সেই সময়টা জানে না যে সময় সে মারা যাবে। সো এখানে টাইমকে কিন্তু পুরো ক্লজটা মডিফাই করতেছে, এই কারণে এটা কি? অ্যাজেটিভ ক্লজ। সহজ কথা, টাইম নাউন, নাউনের পরে কোন ক্লজ আছে মানে অ্যাজেটিভ ক্লজ। ওকে, দেখো এই পার্থক্যটা বুঝো, এই পার্থক্যটা বুঝো, এই পার্থক্যটা বুঝো, আর এই পার্থক্যটা বুঝো। তারপর দেখো আই নো, আমি জানি, ওয়্যার হি লিভস, আমি কি জানি? সে কোথায় বাস করে এটা জানি। আই নো দ্য প্লেস, এখানে দ্য প্লেস, আমি সেই জায়গাটা চিনি যেখানে সে বাস করে। দেখো ওয়্যার হি লিভস পুরো ক্লজটা কিন্তু এই নাউনকে মডিফাই করতেছে। সো নাউনের পরে কি হয়? নাউনের পরে অ্যাজেটিভ ক্লজ হয়। সেইভাবে আই ডোন্ট নো, আমি জানি না, আমি কি জানি না, ওয়াই হি কেম হিয়ার, সে কেন এখানে এসেছিল। তো কি জানি না, ওয়াই হি কেম হিয়ার। সো নো এর পরে কোনো ক্লজ থাকলে আমি বলছিলাম নাউন ক্লজ, নো এর পরে কোনো ক্লজ থাকলে নাউন ক্লজ। কিন্তু কিন্তু দেখো এখানে দা আই নো, আই ডোন্ট নো দা রিজন, রিজন কি নাউন, সো নাউনের পরে কোন ক্লজ থাকলে অ্যাজেটিভ ক্লজ। সেভাবে আই ডোন্ট নো দা ওয়ে, ওয়ে কি উপায়, সো উপায় এটা কি? নাউন। সো এখানে নাউনের পরে কোনো ক্লজ থাকলে এটা কি হবে? অ্যাজেটিভ ক্লজ হবে। সো সব জায়গায় দেখো এখানে প্রত্যেকটা জায়গায় নো এর পরে, নো এর পর নো, সো নো এর পরে কোনো ক্লজ থাকলে, নো এর পরে সরাসরি কোনো ক্লজ থাকলে এটা কি হবে? নাউন ক্লজ হবে। আর এখানে দেখো এই অ্যাজেটিভ ক্লজে প্রত্যেকটা জায়গায় কিন্তু নাউন আছে, সো নাউনের পরে কোনো ক্লজ আছে, এখানে নাউনের পরে ক্লজ আছে। আর এখানে নাউন ক্লজের মধ্যে কি দেখবা? যে নো, নো এর পরে ক্লজ, নো এর পরে ক্লজ, নো এর পরে কোনো ক্লজ থাকলে সেটা হবে নাউন ক্লজ। আর নো বা হচ্ছে ভার্বকে যখন কি দ্বারা বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবা, যখন যে ক্লজটা পাবা সেটা নাউন ক্লজ। আর যখন তুমি অ্যাজেটিভ ক্লজ কখন পাবা? যখন দেখবা সেই ক্লজটার আগে নাউন আছে, এই নাউনের পরে কোনো ক্লজ আছে, তার মানে এটা অ্যাজেটিভ ক্লজ। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ফাইন। নেক্সট আমরা ক্লিয়ার করি। নেক্সট দেখি আমরা এখন সে অ্যাডভার্বিয়াল ক্লজ। সে অ্যাডভার্বিয়াল ক্লজ কখন হবে? যখন ভার্বকে কোথায়, কখন, কিভাবে এবং হচ্ছে গিয়ে প্রশ্ন করবা, তখন এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা খেয়াল করো, যখন ভার্বকে তুমি কোথায় দ্বারা প্রশ্ন করবা, তাহলে তুমি কি পাবা? অ্যাডভার্বিয়াল ক্লজ পাবা। এই ক্লজটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস, যখন কোথায় দ্বারা প্রশ্ন করছো। যখন কখন দ্বারা প্রশ্ন করবা, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ টাইম। আর যখন কেন দ্বারা প্রশ্ন করে উত্তর পাবা, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ রিজন। যখন তুমি ভার্বকে কিভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবা, অ্যাডভার্বিয়াল ক্লজ অফ ম্যানার। ঠিক আছে? সো এই চারটা প্রশ্ন করে চার ধরনের উত্তর পাবা। এখন দেখো স্ট্রাইক মানে কি? আঘাত করো। ওয়েল, যখন দ্য আয়রন ইজ হট, ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কোন ক্লজ? আসলে এখানে আন্ডারলাইন ছিল ওয়েল দ্য আয়রন ইজ হট। তাহলে স্ট্রাইক আঘাত করো, কখন আঘাত করব? ভার্বকে প্রশ্ন করো, কখন আঘাত করব? ওয়েল, যখন দ্য আয়রন ইজ হট, মানে লোহাটা কি থাকে? শক্ত থাকে, তখন আঘাত করো। সো একটু খেয়াল করো, কখন আঘাত করো, তখন আমরা কি পাইলাম? ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করলাম, ভার্বকে কখন দ্বারা প্রশ্ন করে উত্তর পেলাম। সো ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে সেটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। সো অ্যান্সার কি হবে? অ্যাডভার্বিয়াল ক্লজ। আচ্ছা, সো এটা মাঝখানে এটা তো নাউন। দেখো দিস ইজ দ্য বুক, বুক কি? বুক হচ্ছে নাউন, বুক কি বলতো? নাউন। সো নাউনের পরে কোনো ক্লজ থাকলে এটা হবে অ্যাজেটিভ ক্লজ। নাউনের পরে কোন ক্লজ থাকলে কি হবে? অ্যাজেটিভ ক্লজ। নাউনের পরে কোন ক্লজ থাকলে সেটা কি হয়? অ্যাজেটিভ ক্লজ। সো এটা অ্যাজেটিভ ক্লজ। তারপরে দেখি, আচ্ছা বিহেভ, আচরণ করে। অ্যাজ আ জেন্টলম্যান বিহেভস, কিভাবে আচরণ করব? বিহেভ। বার্তা প্রশ্ন করো কিভাবে, কিভাবে আচরণ করব? যেভাবে একটা ভদ্র মানুষ আচরণ করে সেভাবে আচরণ করো। আমি বললাম বিহেভ অ্যাজ আ জেন্টলম্যান বিহেভস, একজন ভদ্রলোক যেভাবে বিহেভ করে সেভাবে বিহেভ করবো, মানে আচরণ করবো। সো বিহেভ, ভার্বকে প্রশ্ন করলাম কিভাবে আচরণ করবো। সো কিভাবে দ্বারা প্রশ্ন করে উত্তর করে সেটা কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ। সেটা কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ। সো এটা পারলাম। নেক্সট ওয়ান,
হি কেম, সে এসেছে। সে কি এসেছে, কাকে এসেছে, উত্তর আছে। আমি যদি বলি কোথায় এসেছে, কোথায়, সো ভার্বকে যখন কোথায় দ্বারা প্রশ্ন করে উত্তর পাবা তখন কিন্তু এটা কি হবে, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। সো হি কেম ওয়েন আই ওয়াজ দেয়ার, সে এখানে এসেছে যখন কি আমি সেখানে ছিলাম। সো অ্যাডভার্বিয়াল ক্লজ এটা। তারপর দেখো ইউ মে গো, ইউ মে গো, তুমি যেতে পারো। কখন যেতে পারো, ওয়েন এভার ইউ লাইক, যখন তুমি, কখন যাব, কখন বারবার প্রশ্ন করো। আমি এখানে কি বলতে পারবো, কি যাব, কাকে যাব না, গো। মনে রাখো গো এবং কাম এগুলোর পর সাধারণত অ্যাডভার্বিয়াল ক্লজই হয়। সো গো, কোথায় যাব, কখন যাব। কোথায় যাব উত্তর নাই, কখন যাব ওয়েন এভার, কোথায় যাব, সরি ওয়েন এভার না, এটা ওয়ার এভার। সো ভার্বকে প্রশ্ন করো কোথায় যাব, ভার্বকে প্রশ্ন করো কোথায় যাব, কোথায় যাব, ভার্ব প্রশ্ন করো কোথায় যাব। সো ইউ মে গো, তুমি যেতে পারো, ওয়ার এভার, যেখানে ইচ্ছা, ইউ লাইক, যেখানে তোমার যা ভালো লাগে সেখানে যেতে পারো। 36, তাহলে এটা কি হবে, এটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ অফ প্লেস। অ্যাডভার্বিয়াল ক্লজ অফ কি হবে, প্লেস। কেন হবে, ভার্বকে প্রশ্ন করো যে কোথায় যাব, কোথায় যাব। সে বললো ইউ মে গো, তুমি যেতে পারো, ওয়ার এভার, যেখানে ইচ্ছা, ইউ লাইক, তুমি যেখানে ইচ্ছা পছন্দ করবে, যেখানে ভালো লাগে তোমার যেতে পারো। ঠিক আছে। আর যদি ওয়ার এভার জায়গায় ওয়ান এভার দিত তখন কি তোমার টাইম হয়ে যেত। ঠিক আছে, ওকে। সো আমাদের ক্লাস এখানে শেষ। আমরা সর্বশেষ তোমাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে কি, বলো কোঅর্ডিনেট ক্লজ কত প্রকার, কোঅর্ডিনেট ক্লজ কত প্রকার, এটা বলে সবাই আমরা ক্লাস শেষ করে দিতে চাই। কোঅর্ডিনেট ক্লজ কত প্রকার। সো তোমরা এতক্ষণ যারা ধৈর্য ধরে ক্লাসটা করলা তাদেরকে এত বড় একটা থ্যাঙ্কস জানানো আমার জন্য আবশ্যক। এতগুলো মানুষ একসাথে ক্লাস করছো, সো এবং এতক্ষণ সময় ক্লাস করছো। আশা করি ক্লাসে কেমন লাগলো সেটা জানাবা। অবশ্যই সবাই একটা নোট করবা, ক্লাসে কি করবা, নোট করবা। আজকে যে ক্লাসটা হলো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস ছিল, এবং এই ক্লাসটা কিন্তু ক্লজের এ টু জেড চুল ছেঁড়া বিশ্লেষণ যাকে বলে একদম পোস্ট মর্টেম করে তোমাদেরকে দেখানো হয়েছে। এবং তোমরা অনেকেই ক্লোজ না পারার বিভিন্ন কারণ আছে, বিভিন্ন ধরো তোমাকে যদি বলা হতো যে ট্রান্সিটিভ ভার্বের পরে হচ্ছে কি নাউন ক্লজ হয়, ইনট্রান্সিটিভ ভার্বের পরে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ হয়, তুমি কিন্তু পারতে না। বাট আমি তোমাকে যতটা সহজ করে বোঝানো যায়, আমি কিন্তু কখনো ট্রান্সিটিভ ভার্ব কথাটা আনিনি। আমি জানি যে ট্রান্সিটিভ ভার্ব অনেকেই পারো না, ইনট্রান্সিটিভ ভার্ব অনেকেই বোঝো না। তো তোমাদের কিন্তু ট্রান্সিটিভ ভার্ব বা ইনট্রান্সিটিভ ভার্বের সাহায্য ছাড়াই তোমাদেরকে কিন্তু আমার মতো করে তোমাদেরকে শিখিয়েছি। সো তোমাদের কাছে ক্লাসে কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবা। এবং তোমরা যারা ধৈর্য ধরে ক্লাস করছো, ওকে ওকে ফাইন, খুব ভালো লাগতেছে। জিরো প্রকার থ্যাংক ইউ সো মাচ, জিরো প্রকার। কারণ আমরা জানি ক্লজ, আবার বলতেছি, ক্লজ হচ্ছে 3 প্রকার। তোমার হচ্ছে ক্লজ 3 প্রকার, প্রিন্সিপাল ক্লজ, সাব অর্ডিনেট ক্লজ, আছে কোঅর্ডিনেট ক্লজ। এই 3 প্রকারের মধ্যে শুধু সাব অর্ডিনেট ক্লজ, এর আরেক নাম হচ্ছে কি ডিপেন্ডেন্ট ক্লজ। এই ক্লজটা 3 প্রকার, সেটা কি, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। খুবই গুরুত্বপূর্ণ একটা নোট, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম হচ্ছে কি রিলেটিভ ক্লজ। সো এতটুকু জানলে কিন্তু আমার মোটামুটি বেসিকটা ক্লিয়ার। তারপরে তো টোটাল সব আলোচনা বিস্তারিত করলাম। ওকে, আল্লাহ হাফেজ ভাইয়া। নো টাইপস, ভেরি গুড, থ্যাংক ইউ। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা অ্যাডমিশনের সময়। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ও মাই গুডনেস, মাইশা মালিহা অনেকগুলো লাভ রেক দিয়েছে, অনেকগুলো লাভ কমেন্ট করেছে, থ্যাংক ইউ। সব আমার ভূত। ওকে, তাহলে তোমাদেরকে আবারও বলতেছি, ক্লাস নোট করে অবশ্যই এবং অবশ্যই ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন গ্রুপে আজকের মধ্যে জমা দিয়ে দিবা। আল্লাহ হাফিজ সবাইকে।